আজকে আমি তোমাদের বিদেশ স্যার চলে এসেছি আরও একটা সলিউশন নিয়ে। কিসের? এবিটিএ টেস্ট পেপারে দেখবে আমরা পার্ট 2টা করছি। যে তাপ প্রবাহের হার হচ্ছে তাপ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কখন হবে? যখন আধানের প্রবাহের যে হারটা সেটা কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা বলি। যখন ধাতব দণ্ডটার দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে তাপ পরিবহনটা কিন্তু কমে যায় বা তাপ পরিবহনের হারটা কমে যায়। তার মধ্যে এই যে দর্পণটার এইটা হচ্ছে কি পিটা হচ্ছে কি পোল বা মেরু। কিন্তু অসৎবিম্ব যখন বলেছে সেটা কোথায় হবে মনে আছে? অসৎবিম্ব যেহেতু বলেছে ওটা কিন্তু আমাদের অবশ্যই, আমরা যারা একটু ভালো করে পড়াশুনো করেছি, অসৎবিম্ব বলা মাত্রই আমাদের মাথায় চলে আসবে। কি চলে আসবে? ফিজিক্সের ক্ষেত্রে লাইট নিয়ে যখন আলোচনা করি, সাদাটা কিন্তু কোনো পার্টিকুলার বর্ণ নয়। সাদা বা হোয়াইট ইজ দ্য মিক্সচার অফ অল কালার্স অ্যাভেলেবল ইন দ্য ভিজিবল স্পেকট্রাম অফ সানলাইট। এই পার্ট 2তে আমরা ওই তাপ, আলো আর চলতড়িৎ এই তিনটে চ্যাপ্টার থেকে সেট 3 এবং সেট 4-এ যা যা কোশ্চেন আছে আমি সেগুলো সবগুলোকে একসাথে করে নিয়েছি। তাহলে তোমরা অনেকেই পুরনো স্টুডেন্ট যারা দেখছো আমাদেরকে অনেক দিন ধরে, অনেকগুলো ক্লাস করছো, তাদের পক্ষে ইটস ওকে, সবটাই ঠিক আছে। কিন্তু অনেক নতুন স্টুডেন্টস আজকে আছে, তাদের জন্য আমি কয়েকটা জিনিস বলে দিই। যেটা হচ্ছে আমাদের এই একটা অ্যাপ আছে, বং মিষ্টি বলে একটা অ্যাপ আছে, যেটা তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। প্রশ্ন হবে কেন করবো স্যার? আমরা তো দিব্যি ইউটিউবে ক্লাস করছি। কারণ আমরা এই যে ক্লাসের পিডিএফটা, ক্লাসের যে নোটটা যেটা করাচ্ছি, ক্লাস ওয়ার্কটা, সেটা কিন্তু আমরা ওই অ্যাপে আমরা আপলোড করে দিয়ে থাকি সব সময়। এবং তাছাড়া কোন ক্লাস কখন হবে, কি হবে না হবে, সেগুলো সব কিছু কিন্তু আমরা ওই অ্যাপেই তোমাদেরকে নোটিফিকেশনটা দেই, ঠিক না? আর তোমরা যারা পুরনো স্টুডেন্ট, যারা আগের ক্লাসগুলো দেখোনি, যেমন এটা আজকে এবিটিএ সলিউশনের পার্ট 2 হচ্ছে, পার্ট 1টা যারা দেখোনি, বা ওদিকে পর্ষদেরও সলিউশনগুলো আমরা শুরু করে দিয়েছি অলরেডি, পার্ট 2 চলে এসছে, পার্ট 1 পার্ট 2 দুটোই চলে এসছে। ওগুলো আমাদের সবগুলো প্লে লিস্ট করে রাখা আছে চ্যানেলে সাজিয়ে গুছিয়ে তোমাদেরই সুবিধের জন্য, যাতে তোমরা সবটা ঠিকঠাক করে দেখতে পারো। ওকে, তো তো চটপট করে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের, কারণ এরপরে যে ভিডিওগুলো আসবে, বাই চান্স যদি কখনো নোটিফিকেশান মিসও করে যাও, যাতে ইউটিউবে ভিডিওগুলো আপলোড হলে বা লাইভ এলেই যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, ভিডিওগুলো কেমন লাগে জানাও, আর অতি অবশ্যই কমেন্টে জানিও আমাদের ক্লাসগুলো কেমন লাগছে। আর অবশ্যই কমেন্টে বাবু তোমরা প্লিজ স্প্যাম করো না, এমন উল্টোপাল্টা কিছু বলো না যেটা করে তোমার নিজেদের মানে কি বলবো, নিজেদেরকে নিজেরা ছোট করে ফেলো, এমন কিছু বলো না, কেমন? তো চলো আর বেশি কথা না বলে পড়াশোনা শুরু করে দিই। আর যেটা বলছিলাম, তোমরা যারা এখনো এই অ্যাপটা ডাউনলোড করেনি, তাহলে এই অ্যাপটা ডাউনলোড করে নাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা এই বং মিষ্টি স্কুল বলে এইটা সার্চ করলে একটা চ্যানেল দেখতে পাবে। ওই চ্যানেলে তোমরা সবকিছু আপডেট পেতে পারবে, কেমন? আর অ্যাপে কিভাবে করতে হবে বলে দিই। অ্যাপে হচ্ছে এই রকমই, নিচের দিকে দেখবে কমিউনিটি বলে একটা সেকশন আছে, এখানে টাচ করলে একটা লিস্ট খুলে যাবে, যার ওপরে আছে ফ্রি ক্লাস 10 স্টুডেন্টস গ্রুপ। ওই ক্লাসের মধ্যে তুমি যখন ঢুকবে, জয়েন গ্রুপ করলে ফাইনালি তুমি কি করতে পারবে, ওই গ্রুপটার মধ্যে, ওই কমিউনিটি গ্রুপটার মধ্যে ফাইনালি তুমি ওর একটা পার্টিসিপেন্ট হয়ে গেলে। ওখানকার সব জিনিসই তুমি পারবে। ওকে, আর এগুলো তোমরা সকলেই জানো, এগুলো বারবার বলার কিছু নেই, তাও একবার বলে দিতে হয় যারা নতুন আছে তাদের জন্য। আর সময় নষ্ট না করে চলো, কি বলেছে? বলেছে অধ্যায় 4 তাপের ঘটনা। আমরা এই তাপের ঘটনা মানে তাপ চ্যাপ্টারটা থেকে যা যা প্রশ্ন আছে সেট 3 অ্যান্ড সেট 4-এ এবিটিএ টেস্ট পেপার থেকে আমি সেগুলোকে একসাথে করে নিয়েছি। তাহলে আর বেশি সময় নষ্ট না করে চলো, তাহলে কি আছে আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, আছে আমাদের যে তাপ প্রবাহ মাত্রা। আর ও হ্যাঁ, এটা বলা হয়নি, আমি সবগুলো কিন্তু এখানে লং ভিডিওগুলো মানে সরি লং কোশ্চেনগুলো করেছি। তোমরা যারা আগের দিনের ভিডিওটা দেখেছো তারা ভালো করেই জানো যে শর্ট কোশ্চেনগুলো যেহেতু এনকেডি স্যার অলরেডি করিয়ে দিয়েছেন, শুধুমাত্র 2 নাম্বার এবং 3 নাম্বার অর্থাৎ বিভাগ গ এবং বিভাগ ঘ এর যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আবার আমরা বেছে বেছে সেট 3 আর 4 এর শুধুমাত্র তাপের কোশ্চেনগুলো এখানে আলোচনা করছি। এরপরে আলো করব, এরপরে চলতড়িৎ করব। ওকে, চলো কি বলেছে এখানে। বলেছে দেখো, এখানে বলেছে যে তাপ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধ কাকে বলে সেটা আমাদেরকে লিখতে বলেছে। আচ্ছা, তাপ প্রবাহ মাত্রা কি? দেখো, তাপ প্রবাহ মাত্রা মানে এটা হচ্ছে তাপ যদি হয়, প্রবাহ মাত্রা মানে তাপ প্রবাহের হার। তাপ প্রবাহ মাত্রা মানে তাপ প্রবাহের হার। তাহলে আমি যদি তাপ প্রবাহটাকে যদি সময় দিয়ে আমি ভাগ করে দিই, তাহলে যেটা হয় সেটা হচ্ছে তাপ প্রবাহ মাত্রা। তো এটা আমরা সকলেই জানি, কে ইন্টু এ ইন্টু θ2 মাইনাস θ1 বাই তোমার এখানে কত ছিল, এখানে ডি ছিল, ডিটা হচ্ছে বেদ। এই জিনিসগুলো মনে আছে তো? আমি কিন্তু আর আঁকছি না, এই জিনিসটা আমি অনেকবার ক্লাসে করিয়েছি যে এটা হচ্ছে এই ক্ষেত্রফল, এটা যদি এরকম একটা হয়
তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল, এর যে বেধটা সেটা হচ্ছে ডি, আর এইদিকে তাপমাত্রাটা যদি প্রথমটায় যদি θ2 হয়, মানে θ1টা যদি θ1 আর θ2 হয়, আর θ2টা যদি গ্রেটার দ্যান θ1 হয়, তাহলেই আমরা এটা করতে পারবো। তাহলে এই জিনিসটা হলো, এইটা যখন হচ্ছে এটা তাপ প্রবাহ মাত্রা। এবার এইটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখো। এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে কি হবে বলো তো? Q/T ইকুয়ালস টু, আমি ওপরে শুধু মাইনাসটা রাখছি, তাহলে θ2 মাইনাস θ1 বাই ডি বাই কে এ। এইটা হচ্ছে আমার ফাইনালি আসছে। এবার বলেছি কি তড়িৎ প্রবাহ মাত্রাটা করো। ওহমের সূত্র থেকে আমরা কি জানি? ভি সমান আইআর। তাহলে ভি সমান আইআর যেটা জানি, তাহলে আই সমান কি হবে? আই সমান হচ্ছে ভি বাই আর। এবার এই ভি জিনিসটা কি বলতো? ভি হচ্ছে বিভব প্রভেদ, মানে আমি এটাকে লিখতে পারি একটা পরিবাহী, এটা ধরো একটা পরিবাহী, এর এপাশে যদি ভি1 হয়, এপাশে যদি ভি2 হয়, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়। আচ্ছা, এটা একটু উল্টে গেল, আমি যেহেতু এখানে ভি2টাকে বড় দিতে চাইছি, তাই আমাকে এখানে করতে হবে কি, এই দিক থেকে এই দিকে কারেন্ট হবে। ভি2টা বড় না, তাহলে এই দিকে কারেন্ট হবে। তাহলে এই বিভব প্রভেদটা কি হবে? বিভব প্রভেদটা হবে ভি2 মাইনাস ভি1 বাই, এটা রোধ হচ্ছে আর। এবার এই আইটা কি? তড়িৎ প্রবাহ মাত্রা, কি প্রবাহিত হয়, কার হার। এখানে যেমন আমরা বলছি যে তাপ প্রবাহের হার হচ্ছে তাপ প্রবাহ মাত্রা, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কখন হবে? যখন আধানের প্রবাহের যে হারটা, সেটা কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা বলি। আমরা তো জানি এটা কি, পড়িনি এটা, যে আই সমান Q/T, এটা পড়েছি তো। তাহলে এই আই এর জায়গায় আমি এখানে এইটা লিখতে পারি, তাহলে লিখে যাও Q/T সমান কি হলো? ভি2 মাইনাস ভি1 বাই আর। এবার এই যে ইকুয়েশনটা পেলাম আর এই যে ইকুয়েশনটা পেলাম, দুটোর মধ্যে মেলাও দেখি। দেখো, এখানে হচ্ছে একটা তাপ প্রবাহের হার বলেছে, এটা তাপ প্রবাহের হার। এখানেও দেখো আধান প্রবাহের হার। এখানে কি বলছে? এখানে বলছে এখানে আপনার স্যার একটা উষ্ণতার পার্থক্য থাকবে। আমি বলছি তাহলে কি এখানে কিছু নেই? হ্যাঁ, এখানেও বিভব প্রভেদের পার্থক্য আছে। তাহলে এই নিচে যে জিনিসটা যেটা পড়ে থাকলো, এইটা কিন্তু কি, এইটা তাহলে কি হয়ে যাচ্ছে? এই রোধের সাথে সমান হয়ে যাচ্ছে। এখানেও কি দেখো, নিচে রোধ আছে, এই যে রোধটা, এই রোধের সাথে তাহলে সমান হয়ে যাচ্ছে। তাহলে আমি এইটা বলতে পারি, এই ডি বাই কে এ, এই যে রাশিটা, এটা কি বলেছে তোমার, এটা কার সাথে সমান হবে? এটা হয়ে যাবে রোধের সাথে। সমান নয়, ইকুইভ্যালেন্ট, সমতুল্য, তাই না? তাই যদি হয়, তাহলে এইটাকে তখন আমি কি বলছি? ডি বাই কে এটাকেই বলে দিচ্ছি স্যার, যে এটা তাহলে আমাদের কি হচ্ছে? থার্মাল রেজিস্ট্যান্স বা তাপীয় রোধ। কেমন? তাহলে তাপীয় রোধের যে রাশিমালাটা, এই জিনিসটা তুলনা করে বললাম, সেটা আমরা এইটাকে আমরা তাপীয় রোধ বলছি, ডি বাই কে এ, এই রাশিটাকে আমরা তাপীয় রোধ বলছি, এটা বলে দিলাম। এবার এখানে ওইটাই বলেছে, গাণিতিক রূপটি তুলনা করে কাকে বলে উল্লেখ করতে বলেছে, মানে ডি বাই কে এ রাশিটাই হচ্ছে তাপীয় রোধ। যদি এখানে আমাদের সংজ্ঞা জানতে চাইতো, তাহলে কিন্তু আমি সংজ্ঞার ব্যাপারটা আমি কিন্তু ক্লাসে বলেছি, পুরোনো ভিডিওগুলোতে আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও, ঠিক আছে? মানে সেটা কি আরেকবার বলে দেবো? ওকে, চলো আরেকবার বলে দিই, রিক্যাপ হয়ে যাবে। কি বলেছে? ধরো এই যে এইখান থেকে আমরা কি পাবো, আমি এইখান থেকে যদি এইখানটায় দেখি, ডি বাই কে এটা দরকার, বা এইখান থেকেও যদি হয়, আমার যদি ডি বাই এখান থেকে যদি পাই, আমার ডি বাই কে এটা দরকার। তাহলে দেখো, ডি বাই কে এ এটাই তো হচ্ছে তাপীয় রোধ। তাহলে এটা সমান কি হবে? এটা সমান হয়ে যাবে θ2 মাইনাস θ1 বাই কিউ, আর টিটা যেহেতু ছিল, এটা তাহলে উপরে উঠে যাবে, এটা হচ্ছে টি। এবার তোমরা দেখো, আমি যদি একক সময়ে একক উষ্ণতার পার্থক্যে কোনো একটা আয়তাকার ব্লকের মধ্যে দিয়ে যদি আমি একটা তাপমাত্রা পাঠাই, ধরো এদিকে তার θ2 আছে, এদিকে হয়ে যাচ্ছে তার θ1, আর হচ্ছে সময় ধরে, তাহলে একক উষ্ণতার পার্থক্যের জন্য একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয়, মানে কিউটা, তার অনন্য, কেন এগুলো 1 1 হয়ে গেলে কিন্তু এখানে 1/কিউ পড়ে থাকবে। এগুলো যদি 1 1 হয়ে যায়, তাহলে এটা কিন্তু 1/কিউ পড়ে থাকবে। তাই কিউ এর যে তাপটা প্রবাহিত হয়, পরিবাহিত হয়, তার অনন্যকে বলে কিন্তু তাপীয় রোধ। এটা হচ্ছে সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে। ওকে, বেশ। এরপর কি বলেছে? এর পরের কোশ্চেনটা দেখো দেখি। আচ্ছা, এর পরের কোশ্চেন বলেছে যে একটি কঠিন পদার্থের আয়তাকার ব্লকের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার কি রূপে পরিবর্তন হবে যদি ব্লকটির দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্র বৃদ্ধি করা হয়। এটা আমরা জানো, এই যে আয়তাকার ব্লক আমি যেটা এক্ষুনি আঁকলাম, এই যে এরকম যদি একটা আয়তাকার ব্লক হয়, তাহলে কি হবে? তোমার দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় বলতে এই যে এইটা হচ্ছে দৈর্ঘ্য, ডি দিয়ে বলছিলাম। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্র বলতে এই যে প্রস্থচ্ছেদটা, এর হচ্ছে ক্ষেত্রফল। এখন আমরা তো পড়েছিলাম যে তাপ প্রবাহটা কার কার উপর ডিপেন্ড করে? কিউ ইজ
ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ, ক্ষেত্রফল যত বেশি হবে তাপপ্রবাহ তত বেশি হবে। তারপরে এই যে ডিটা মানে বেধটা যত বেশি হবে তাপপ্রবাহ কিন্তু কম হবে, এটা ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। আরও কি ছিল, এদিকটা যদি θ1 হয়, এদিকটা যদি θ2 হয়, তাহলে কিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু θ1 মাইনাস θ2, মানে যেটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। আর হচ্ছে যত সময় ধরে যাবে সেইটাকে বলছি আমরা কি, তত বেশি তাপ প্রবাহিত হবে। এখন এই সবগুলোকে যদি আমরা একসাথে করে দিই তখন তাহলে কি দাঁড়াচ্ছে, কিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ ইন্টু টি ইন্টু θ1 মাইনাস θ2 বাই ডি। এবার এটাকে আমি এখানে কি ভেদ হিসেবে আছে, সমানুপাতিক আছে, আমি যদি এইটাকে ইকুয়েশন করতে চাই তাহলে কি হবে, আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে। সেই কনস্ট্যান্টটা কি, কনস্ট্যান্টটার নাম হচ্ছে কে। তাহলে সবগুলো যখন করছি এখান থেকে তাপপ্রবাহের হার মানে কি, টিটাকে নিচে চলে আসবো, এটা তো তাপ হলো, মোট পরিবাহিত তাপের পরিমাণ। তাহলে হার কি হবে, একক সময়ে যেটা হবে তাই টি দিয়ে ভাগ করতে হবে, তাই আমার এই ফর্মুলাটা আসছে, এইটা এইরকম আসছে, তাই না? তাহলে কি আসছে, কে এ ইন্টু θ1 মাইনাস θ2 বাই ডি। এইখান থেকে দেখো দেখো এ ওপরে আছে মানে সরল সমানুপাতিকে আছে, ক্ষেত্রফল যদি বৃদ্ধি করা হয় আমার তাপপ্রবাহের হারটাও বৃদ্ধি পাবে। আর যদি দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় নিচে আছে, তাহলে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় এই ওভারঅল যে ভগ্নাংশটা আছে বা এই যে মানটা আছে নিচে যদি হর যদি কোনো বেড়ে যায় তাহলে মানটা কমে যায়, ছোট হয়ে যায়। তার মানে এখানে যদি ডি বৃদ্ধি করি, বা এইভাবেও ভাবতে পারে, এখান থেকেও ভাবতে পারে, যেহেতু দৈর্ঘ্যের সাথে বা বেধের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, তাই কিন্তু ডি যখন বেড়ে যাবে তাপ পরিবহনের হার, এই যে তাপ পরিবহনের হারটাও কিন্তু কি হবে, কমে যাবে। ক্লিয়ার হলো? তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হলো, ফাইনালি অ্যান্সারটা এইখানটা এটা দাঁড়ালো যে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে এটা হচ্ছে আমাদের কি হবে, কমে যাবে, তাপ পরিবহনের হারটা কমে যাবে। আর ক্ষেত্রফল বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল যখন বৃদ্ধি করছে এটা কি হবে, এটা তখন হচ্ছে কি তাপ পরিবহনের হারটা আমাদের বেড়ে যাবে। কেমন? ওকে, এর পরের কোশ্চেন কি আছে, এর পরের কোশ্চেন হচ্ছে তোমাদের সেট 4 মানে পেজ নাম্বার 175-এ যে পেজটা শুরু হয়েছে যে কোশ্চেন সেটটা, তো সেইটাকে সেট 4 বলছি। তো সেট 4-এর 4-3 তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো, তাপীয় রোধের এসআই এককটি লেখো। আচ্ছা, এই সাদৃশ্যটা কি তোমরা সকলেই জানো, সাদৃশ্যটা কার কার উপর ডিপেন্ড করে, হ্যাঁ সাদৃশ্য বলতে মানে দুটো হচ্ছে কি কি মিল আছে, তাই না? তড়িৎ পরিবহনের হার, যেটা হার বলেছে না, নর্মাল তাপ পরিবহন বলেছে। তাপ পরিবহন কার উপর ডিপেন্ড করে, তাপ পরিবহনটা যে দুটি প্রান্তের θ1 আর θ2 মানে উষ্ণতার পার্থক্যের উপরে ডিপেন্ড করে। এখানেও কিন্তু দুটো বিভব প্রভেদের উপরে ডিপেন্ড করে, V2 মাইনাস V1 ছিল। আর হচ্ছে যত বেশি সময় ধরে আমি জিনিসটা চালাবো, মানে জিনিসটা আমি ওই প্রসেসটাকে কন্টিনিউ করব, তাপ পরিবহনটা তত বেশি হবে। তড়িৎ পরিবহনও তাই, যত বেশি সময় ধরে যাব তত বেশি তড়িৎ বা তড়িৎ আধান প্রবাহিত হবে ওখান থেকে। আর কি আছে, এর হচ্ছে রোধ মানে দৈর্ঘ্যটা, রোধ অ্যাকচুয়ালি সবগুলো মিলিয়ে এখানে দৈর্ঘ্যটাই বলি, রোধ বলাটা এখানে ভুল হবে, সরি ফর দ্যাট। দৈর্ঘ্য, যখন ধাতব দণ্ডটা দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে তাপ পরিবহনটা কিন্তু কমে যায় বা তাপ পরিবহনের হারটা কমে যায়। একইভাবে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে যখন পরিবাহীর দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় তখন কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ পরিবহনের হার যেটা সেটা কিন্তু কমে যায়। তাহলে এতগুলো সাদৃশ্য আছে। আর বলেছে তাপীয় রোধের এসআই একক, তাপীয় রোধ কোন জিনিসটা, যে ডি বাই কে এ, সেটা কি বলতো, যদি মনে না থাকে চট করে এরকম লিখে ফেলবে, কি আছে এখানটায় আমাদের আছে কিউ বাই টি সমান কে ইন্টু এ ইন্টু θ1 মাইনাস θ2 বাই ডি। এবার এই ডি বাই কে এটাকে যদি আমি নিচে নিয়ে চলে আসি তাহলে আমার যেটা দাঁড়াবে θ1 মাইনাস θ2 বাই ডি বাই কে এ, এই জিনিসটা। এবার এইটাই তো আমাদের তাপীয় রোধ, এইটাই তো তাপীয় রোধ, তাই না? তাহলে এইটাকে আমরা নিয়ে চলে আসবো এদিকে, তাহলে ডি বাই কে এ বা এটাকেই আমি যদি বলি যে থার্মাল রেজিস্ট্যান্স, তাহলে কি হবে, এই কিউ বাই টিটা নিচে চলে আসবে, পড়ে থাকলো কে θ1 মাইনাস θ2 বাই কিউ বাই টি। এবার দেখো এইটা কি হচ্ছে, এটা তাপ মানে উষ্ণতা, সরি তাপ না এটা উষ্ণতা, তাহলে উষ্ণতার এসআই একক কি, কেলভিন। না স্যার এখানে নিচে তো কিউ বাই টি আছে, তাপের এসআই একক কি, জুল, তাহলে লিখে দিলাম জুল। আর সময়ের এসআই একক হচ্ছে এস। তোমরা দেখো তো জুল পার সেকেন্ড কিসের একক, ওয়াট না, পড়েছি তো, জুল পার সেকেন্ড হচ্ছে ওয়াট। আমরা তড়িতে পড়েছি, তড়িৎ ক্ষমতাতেও পড়েছি, এখানে একই ব্যাপার, যখন শক্তি বা কার্য এগুলোতেও কি একই জিনিস।
মানে শক্তি আর কার্যটাকে আমরা ইকুইভ্যালেন্ট করে ধরি, তাই এদের ইউনিটও সেম। তাহলে এখানে যদি তাপশক্তি বাই সময় করে দিই বা জুল পার সেকেন্ড করে দিই, তাহলে এটাও কিন্তু ফাইনালি চলে আসছে কি উপরে কেলভিন আর নিচেই জুল পার সেকেন্ডের জন্য চলে আসছে ওয়াট। তাহলে আমাদের ফাইনালি কি হলো, এটা এসআই এককটা হচ্ছে কেলভিন পার ওয়াট, অথবা আমরা এইভাবে বলে থাকি কেলভিন ওয়াট ইনভার্স, যেটা খুশি বলতে পারো। তাহলে এটা হলো আমাদের কি এসআই একক। ওকে, ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো তো? কমেন্ট করে জানাও কি ব্যাপার, কি বুঝতে পারছো না বা কি ব্যাপার, কেমন লাগছে সবটাই জানাও। আর হচ্ছে আমি তো এগুলো করাচ্ছি আমার মতো করে, এই যে বলেছি এখানে সামনে ক্যামেরা, আমি তোমাদেরকে দেখতেও পাচ্ছি না, আর এটা লাইভও নয় যে তোমাদের কমেন্ট দেখে আমি সরাসরি বলে দেবো। তো তোমরা কমেন্ট করতে থাকো ক্লাস করতে করতে যে কেমন লাগছে ক্লাসগুলো, ঠিক আছে কিনা। যদি কোথাও কোনো প্রবলেম মনে হয় সেটা জানিও। আর এইভাবেই আমাদেরকে এটা করতে হবে, আমি তো এটা বলেছি রেকর্ডেড ফরম্যাটে আনবো। কেমন? চলো, এর নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের তাপ থেকে তাহলে যা যা নতুন নতুন কোশ্চেন ছিল ওই সেট 3 অ্যান্ড সেট 4 থেকে, সেগুলো তাহলে কি হলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা একটা পার্ট কমপ্লিট করে ফেললাম তাপ। এবার আছে আমাদের আলো আছে আর চলতড়িৎ আছে, খুব বেশি সময় লাগবে না, খুব ঝটপট করে করব, চলো। এরপর আছে আলো, দেখো এখানে লিখে দিয়েছি অধ্যায় 5 আলো, আর এখান থেকে সেট 3 আর 4 থেকে যা যা কোশ্চেন আছে আলোর উপরে আমরা কিন্তু সেগুলো একসাথে করে নিয়েছি। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো, সেট 3 এর পেজ 101, সেট 3 এর পেজ 101। আচ্ছা, এখানে কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে অবতল দর্পণ দ্বারা একটি বিস্তৃত বস্তুর অসৎ বিম্ব গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। অবতল দর্পণ মানে কি আমরা জানি, ওই দর্পণটা অবতল দর্পণ কাকে বলে? অবতল দর্পণ হচ্ছে কি বলতো, অবতল দর্পণ আমি একটা ছবি নিয়েছি তখন দেখিয়ে দেবো, এখন আপাতত এমনি বলি। অবতল দর্পণ হচ্ছে এরকম একটা দর্পণ যার ভেতরের দিকটা হচ্ছে আমরা ছবিটা দেখতে পাবো, তার মানে বাইরের সারফেসে কি হবে সিলভারিং করে দেব, মানে অবতল অংশটা হচ্ছে চকচকে তল আর উত্তল অংশটা হচ্ছে আমরা সিলভারিং করে দিচ্ছি, ঠিক আছে? তাই মানে প্রলেপটা দিয়ে দিচ্ছি, ফলে কি হচ্ছে এইভাবে দেখতে পাই অবতল অংশে যেহেতু আমরা ছবিটা দেখতে পাই, প্রতিফলনটা যেহেতু অবতল তলে হচ্ছে, তাই এটাকে আমরা বলছি অবতল দর্পণ। তো এই অবতল দর্পণে অনেক রকম কেস হয়, মানে প্রায় বোধহয় 5-6টা এরকম কেস আছে, আমরা ওটার একটা ভিডিও আনার চেষ্টা করছি, যে ওই দর্পণ আর লেন্স নিয়ে সমস্ত যে কোথায় বস্তুর কোন অবস্থার জন্য কি হবে, লাইট কেমন যাবে না যাবে, এইটার একটা আমরা ছোট করে একটা লং ভিডিও আনার চেষ্টা করছি। দেখি কতটা কি পারি, তোমাদের যদি উৎসাহ থাকে তাহলে আমি এটা আনবো, তোমরা কমেন্টে জানাও তাহলে যে শুধুমাত্র আলোর ওই লেন্স আর দর্পণের ওই চিত্র, মানে লেন্সের চিত্র দর্পণের চিত্র এগুলোর তোমরা ভিডিও চাও কিনা। আমি যদি দেখি বেশিরভাগ কমেন্ট পড়ছে তাহলেই কিন্তু আমি করব, তাহলে তোমরা লিখে দাও যে উই ওয়ান্ট লাইট চ্যাপ্টার, এটার কমেন্টে লিখে দাও, কেমন? ওকে, এরপরে কি বলছি যে এইটাকে করার জন্য আমি কিন্তু একটা এখানে অবতল দর্পণ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে অবতল দর্পণ। এখানে কি হচ্ছে দেখো, এখানে M1 আছে, M1 M2টা হচ্ছে আমাদের অবতল দর্পণ। দেখো এই উত্তল অংশটা আমরা কিন্তু এখানটায় কি করেছি, এখানটায় আমরা সিলভারিং করে দিয়েছি, প্রতিফলনটা হবে অবতল অংশে। আর এইটা হচ্ছে তার প্রধান অংশ, এই যে এক্স আর এপাশে ওয়াই ছিল, ওয়াইটা এখানে লেখা হয়নি। তার মধ্যে এই যে দর্পণটার এইটা হচ্ছে কি, পিটা হচ্ছে কি পোল বা মেরু, আর এফটা হচ্ছে আমাদের এখানে ফোকাস, আমরা সকলেই জানি এফ হচ্ছে এই বিন্দুটা আর সি হচ্ছে এটা। ওকে, এবার কি বলেছে, বিস্তৃত বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব। আচ্ছা, বিবর্ধিত অসৎ বিম্ব বলেছে, বিবর্ধন কিন্তু হয় দু রকম জায়গার ক্ষেত্রে, কিন্তু অসৎ বিম্ব যখন বলেছে সেটা কোথায় হবে মনে আছে? অসৎ বিম্ব যেহেতু বলেছে ওটা কিন্তু আমাদের অবশ্যই, আমরা যারা একটু ভালো করে পড়াশোনা করেছি, অসৎ বিম্ব বলা মাত্রই আমাদের মাথায় চলে আসবে, কি চলে আসবে, যে ওটা ফোকাসের মধ্যে থাকবে, দর্পণের পেছনে তৈরি হতে হবে, তাই না? তাহলে আমাদের কিন্তু ফোকাসের মধ্যে থাকবে। তাহলে ফোকাসের মধ্যে যদি থাকতে হয় আমরা তাহলে একটা বস্তু নিয়ে নিই, এই দেখো এখানে আমার একটা বস্তু চলে এসছে, বস্তুটার নাম দিয়ে দিয়েছি এ বি। এখন এই এ বি থেকে আলো অনেক রকম ভাবে যাবে, দর্পণের ক্ষেত্রে আমরা কি কি পড়েছি, চারটে আমরা কন্ডিশন পড়েছি, তাই না? যদি কোনো বস্তু থেকে না, যে কোনো রশ্মি, অ্যাকচুয়ালি এটা ওই ছিল সম্ভবত রেখাচিত্র অঙ্কনের সময় ব্যাপারটা ছিল, ওই রেখাচিত্র অঙ্কনের নিয়মগুলোতে কি ছিল, যে যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোকরশ্মি আসে তাহলে দর্পণের প্রতিফলনের পরে সেটা ফোকাস দিয়ে যাবে, অথবা এমন ভাবে যাবে যেন সেটা মনে হয় ফোকাস থেকে আসছে, কিন্তু এখানে তো অবতল দর্পণ, তাহলে আমার ফোকাস দিয়েই যাবে, আমি অবতল দর্পণ ধরেই বলে দিই বাকি যে 3টে সূত্র। আর একটা কি বলেছে, যদি আলো ফোকাস দিয়ে যায় তাহলে সে কিন্তু প্রতিফলনের পরে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে, এটা আমরা জানি। আরো একটা কি জানি, যে
যদি তোমাদের ওই বক্রতা কেন্দ্র দিয়ে আলোটা যায় তাহলে কিন্তু আমি কি বলেছিলাম, ওটা বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আলো কিন্তু সেই একই পথে ফেরত যাবে। কেন ফেরত যাবে? তোমরা জানো যে লম্বভাবে যদি কোনো দর্পণের উপর আলোক রশ্মি এসে পড়ে তাহলে সেই পথেই সে ফেরত যায়। আর তোমরা অলরেডি শর্টসটা আশা করি দেখে নিয়েছো, না যদি দেখে নিয়েছো দেখে নাও, একটা শর্টস দিয়েছি কিভাবে এই গোলীয় দর্পণের উপর অভিলম্ব চট করে আঁকবে, তার একটা শর্টস আমাদের বং মিস্ট্রি 910 চ্যানেলে আছে, ওটা তোমরা দেখে নিও গিয়ে। তো আমরা জানি ওইটা যারা দেখেছো তারা অলরেডি জানো, আর যারা জানো না বলে দিচ্ছি, বক্রতা কেন্দ্র থেকে যে কোনো আমি যদি দর্পণের উপর একটা লাইন টানি সেটা হয়ে যাবে অভিলম্ব। তাহলে বক্রতা কেন্দ্র বরাবর যদি কোনো লাইট যায় সেটা অভিলম্ব, মানে লম্ব ভাবেই পড়ছে, লম্ব আপতন। তাহলে ব্যাক করবে কিভাবে? নর্মালি ব্যাক করবে, মানে নর্মালি ব্যাক করবে না, অ্যাকচুয়ালি ওটা কি বলে, রিট্রেসেস ইটস ওন পাথ, এরকম একটা বলা হয়, মানে তার নিজের পূর্ব যে পথটা, যে পথে গেছিল সেইটাতেই সে অনুসরণ করবে। এই হচ্ছে। আরো একটা কন্ডিশন আছে, যদি পোলে মানে মেরুতে এসে পড়ে তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান কোণ করে সে আবার প্রতিফলিত হবে। তাহলে এই চারটে সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করে আমরা কিন্তু করব। তাহলে এখানে কি করেছি, এখানে দেখো আমি বলছি যে একটা আলোক রশ্মি যাবে এমন ভাবে যাবে যেটা মনে হয় যেন বক্রতা কেন্দ্র থেকে যাচ্ছে, তবেই গিয়ে সে বক্রতা কেন্দ্র দিয়ে আবার ব্যাক করবে। আর একটা আলো পাঠাচ্ছি যেটা হচ্ছে আমাদের এখানে সমান্তরালে, মানে প্রধান অক্ষের সমান্তরালে। দেখো এটা আলোটা এইভাবে গেল, দুটো আলোক রশ্মি, লালটা হচ্ছে কি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে গেল, নীলটা হচ্ছে এমন ভাবে গেল যাতে মনে হয় যেন সি থেকে যাচ্ছে, মানে অভিলম্ব আপতন, মানে এখানে লম্ব আপতন হচ্ছে। তাহলে লম্ব আপতন যদি হয় এটা তাহলে ব্যাকও করবে লম্ব ভাবে। তাহলে সেটা করার আগে আমাদেরকে কিন্তু কি করতে হবে, এখানটায় অভিলম্ব এঁকে নিতে হবে। তাহলে অভিলম্বটা এঁকে নেওয়া যাক। অভিলম্ব কি বলেছি, আপতন বিন্দুতে যদি বক্রতা কেন্দ্র থেকে দাগ টেনে দাও তাহলে সেটাই হয়ে যাবে অভিলম্ব। তাহলে হয়ে গেল তোমাদের অভিলম্ব। এবার অভিলম্ব যখন হয়েছে তাহলে আই ইকুয়ালস টু আর, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান করে লাইটটা ফিরে আসবে। দেখো দেখি লাইটটা কেমন ফিরে আসছে। এই দেখো নীলটা কিন্তু নীলের মতো করেই ফিরে এলো, আর লালটা কিন্তু ফোকাস বিন্দু দিয়ে ফিরে এলো। কেন? লালটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে গেছিল, আর এইখানটা আমাদের চোখ আছে, আমরা দেখছি। এবার একটা প্রশ্ন হচ্ছে বাবু, এখানে যে লাইটটা এলো এই দুটো কি অভিসারী না অপসারী বলো তো? এলো কি সমান্তরাল হলে কি মানে দুটো একইভাবে যাবে, কোনোভাবে এরকম ছেদ করবে না বা দূরে সরে যাবে না, সবসময় তাদের মধ্যেকার দূরত্ব সেম, এটা আমরা জানি। এখানে কি হচ্ছে, একটা অপরের থেকে দূরে সরে যাচ্ছে, মানে এটা কি অপসারী হচ্ছে। যদি একসাথে আসতো তাহলে কিন্তু হয়ে যেত এখানে অভিসারী। তাহলে এবার এইটা যখন অপসারী হচ্ছে এটা তো কোনো সামনে মিলিত হবে না, তাহলে সামনে যদি মিলিত না হয় তাহলে কি এটা আর এখানে কোথাও ছেদ করতে পারবে? সামনে ছেদ করবে না, তাহলে নিশ্চয়ই এদিকে আমাদের হবে না। এদিকে মানে কোথাও কি প্রতিবিম্ব গঠিত হবে না। চোখ যখন দেখবে, চোখ দেখবে আচ্ছা লাইটটা এরকম ভাবে আসছে, তার মানে আমাদের ব্রেন তখন কি ভাববে, ব্রেন তখন ভাববে কি, আচ্ছা এ পাশে নিয়ে নি, ব্রেন তখন ভাববে যে, দাঁড়াও এটা একটু, হ্যাঁ, ব্রেন তখন কি ভাববে, ব্রেন ভাববে যে তাহলে লাইট দুটো নিশ্চয়ই এরকম পেছন দিক থেকে কোথাও থেকে আসছে। তাহলে সেই জায়গাটায় যেখানে মিট করছে সেটাই হচ্ছে আমার এ বিন্দুর প্রতিবিম্ব। দেখো এখানটা কি হচ্ছে, এ বিন্দুর প্রতিবিম্ব এ প্রাইম, আর এটা প্রধান অক্ষের উপরে আছে, এটা বি প্রাইমটা এখানে হবে ধরে নেওয়া হয়, দিয়ে একটা যখন টেনে দিচ্ছি লম্ব, আমাদের এ বি যে বিস্তৃত বস্তু ছিল তার বিবর্ধিত অসৎ বিম্ব তৈরি হয়ে গেল এ প্রাইম বি প্রাইম। এটা স্পষ্টতেই দেখতে পাচ্ছ তো যে এটা কি হচ্ছে, এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের বিবর্ধিত হচ্ছে। তাহলে এখন যদি তোমাকে এইটা যদি বলে যে এ বি এর এগুলো কি কি, মানে এ বি এর কি বলে এটাকে, ক্রাইটেরিয়া বৈশিষ্ট্যগুলো কি কি, তাহলে এটা কি হবে, এটা তোমার এক হয়ে যাবে, এটা হয়ে যাবে সমশীর্ষ, সমশীর্ষ হয়ে যাবে। আর হচ্ছে কি হয়ে যাবে, অসৎ বিম্ব হয়ে যাবে, অসৎ বিম্ব, অসৎ বিম্ব হয়ে যাবে। আর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি, এটা বিবর্ধিত, তাই না? এটা হচ্ছে বিবর্ধিত। তাহলে সমশীর্ষ, অসৎবিম্ব এবং বিবর্ধিত, তাহলে এই হয়ে গেল এর ক্রাইটেরিয়া। যদি লিখতে দিত, এখানে সেটা বলেনি, এখানে যে চিত্রসহ ব্যাখ্যা করতে বলেছে, তো এটাই হয়ে যাবে। ওকে, এবার বলেছে নিচে গামা রশ্মি এবং এক্স রশ্মির দুটি পার্থক্য। গামা রশ্মি এক্স রশ্মির দুটি পার্থক্য কি? গামা রশ্মি তোমরা জানো যে আমাদের এই যে গামা রশ্মিটাও কি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এক্স রশ্মিটাও কিন্তু একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মিটা কি তড়িৎচুম্বকীয় তরঙ্গের একদম শেষ প্রান্তে থাকে, আর শেষ প্রান্তে গেলে কি হয়, এর তরঙ্গ দৈর্ঘ্য হয় সব থেকে কম আর এর শক্তি হচ্ছে সব থেকে বেশি। তাহলে তোমরা এই দুটো দিয়েও বলতে পারো যে শক্তি কার বেশি, শক্তি কার কম। তোমার গামা রশ্মির শক্তি সব থেকে কম, এক্স রশ্মির শক্তি গামা রশ্মির থেকে বেশি। যার শক্তি বেশি হয় তার ভেদন ক্ষমতা বেশি হয়, তাহলে গামা রশ্মির ভেদন ক্ষমতা হচ্ছে সর্বাধিক, এক্স রশ্মির ভেদন ক্ষমতা হচ্ছে তোমার অপেক্ষাকৃত কম।
আর তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে ছোট বললাম, তরঙ্গ দৈর্ঘ্যের হচ্ছে গামা রশ্মির হচ্ছে সব থেকে ছোট, এক্স রশ্মি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য গামা রশ্মির থেকে অপেক্ষাকৃত বড়। আর এটা কোথাও থেকে পাওয়া যায় সেটা বলতে পারো, গামা রশ্মি কখন হয়, তোমাদের যখন ওই গামা রশ্মি নিউক্লিয় সংযোজন বা বিয়োজনে, আমার এখনো মনে নেই, ভুলে যাচ্ছি, ওইখান থেকে একটা গামা রশ্মি নিঃসৃত হয়, সেটা আমরা জানি নিউক্লিয়ার রিয়াকশনের ক্ষেত্রে বা নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে। এক্স রশ্মি হচ্ছে এক্স রে, মানে এক্স ল্যাম্প বলা হয় ওটাকে, এক্স রে ল্যাম্প থেকে হয়, বা এটা হয় যে নক্ষত্র বা সূর্য থেকে ইত্যাদি থেকে যেগুলো আসে সেখান থেকে আমাদের কিন্তু এক্স রশ্মি আসে, উৎস বলতেই পারি। ওকে, তাহলে দুটো পার্থক্য চেয়েছিল, আমরা এতগুলো বললাম, আলোচনা করলাম। ওকে, আশা করি সকলে ঠিক আছে, বুঝতে কারোর অসুবিধা হয়নি। নেক্সট কোশ্চেন কি আছে আমরা চট করে আলোচনা করে ফেলি। নেক্সট কোশ্চেন বলেছে কি, হ্রস্ব দৃষ্টি কি, এর প্রতিকারে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। এটা অনেকবার তোমাদেরকে বলা হয়েছে, তাই আমি আর এখানে ডিটেলসে যাচ্ছি না, তোমরা যারা পুরোনো ভিডিও দেখেছো তারা এটা অলরেডি জানো, এখন বলা মানে সময় নষ্ট হবে, তাই আমি বলে দিই, হ্রস্ব দৃষ্টি মানে হ্রস্ব দূরত্বে, কম দূরত্বে সে দেখতে পায়, দূরের দৃষ্টিতে সে দেখতে পায় না। তার মানে এটা কখন হয়, এটা কিন্তু শুধুমাত্র বলে দিলে হবে না, এটা কি হয়, আমাদের চোখের যখন ত্রুটি দেখা যায়, চোখের অক্ষিগুলো হয়তো বড় হয়ে গেলে তখন কি হচ্ছে, এই যে ছবিটা রেটিনার সামনে তৈরি হয়ে যায়, ফলে দেখতে পাই না। তখন আমরা যদি অবতল লেন্স ব্যবহার করি তখন কি হবে, অবতল লেন্স ব্যবহার করলে কি হয়, এই রশ্মিটা, অবতল লেন্সটা সে বাঁকিয়ে রেটিনায় ফেলে দেয়, এই হচ্ছে মোদ্দা কথা। হ্যাঁ, তাহলে হ্রস্ব দৃষ্টি কি, তাহলে অক্ষিগোলকের ব্যাস বেড়ে গেলে, অথবা চোখের যে লেন্স থাকে অক্ষি লেন্স, সেই অক্ষি লেন্সের অভিসারণ ক্ষমতা বেড়ে গেলে, তাহলে যে প্রতিবিম্বটা চোখের ভেতরে তৈরি হয়, সেই প্রতিবিম্বটা রেটিনায় গঠনের পরিবর্তে আগে গঠিত হয়। ফলস্বরূপ আমরা কাছের জিনিস বা যে ব্যক্তির হয়, মানে ত্রুটিপূর্ণ চোখে কাছের জিনিস দেখা গেলেও দূরে জিনিস দেখা যায় না, এই ত্রুটিটাকেই বা এই রোগটিকেই বলা হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। আর এর লেন্স কোনটা ব্যবহার করবে আমি বলে দিলাম, এর লেন্স যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে কি কনকেভ, কনকেভ, বা এটাকে আমরা কি বলি, বাংলায় এটাকে বলি অবতল। ঠিক আছে, তাহলে কনকেভ বা অবতল লেন্স আমরা ব্যবহার করব, কেমন। এরপরে কি বলেছে, এরপরে একটা অঙ্ক দিয়েছে, এরপরে অঙ্কটা কি দিয়েছে গো, এরপরে অঙ্কটা দিয়েছে, দেখো একটা খুব ভালো অঙ্ক দিয়েছে, বলেছে যে এখানে আমার একটা দুটো মাধ্যম দেওয়া আছে। প্রথম মাধ্যমটা কি, প্রথম মাধ্যমটা হচ্ছে বায়ু, আর পরের মাধ্যমটা হচ্ছে কাঁচ। আচ্ছা, এখানে প্রশ্নে বা এতে তোমরা দেখবে কাঁচ চন্দ্রবিন্দু লেখা থাকে, তোমরা কিন্তু যদি বানান ভুল না করতে চাও চন্দ্রবিন্দু দিও না, আমরা বলি কাঁচ বটে, কিন্তু অ্যাকচুয়ালি কাঁচ নয়, উচ্চারণটা কাচ, তাই না, কাচ। দেখবে যে কোনো বইতে, তোমাদের বইতেও কিন্তু কয়েক চন্দ্রবিন্দু দেওয়া নেই, কয়েক আর চ দেওয়া আছে। যাই হোক, তো বায়ু থেকে কাঁচে যখন পড়ে তখন তাহলে কি হচ্ছে, এখানে আমাদের একটা যদি অভিলম্ব টানি, তাহলে এই হচ্ছে আমাদের এটা কি, এটা হচ্ছে আপতিত রশ্মি, আর এটা হচ্ছে আমাদের কি প্রতিফলিত রশ্মি, না হ্যাঁ সরি, প্রতিসৃত রশ্মি। তাহলে এটা কি হচ্ছে আই, আর এটা হচ্ছে কি আর। এখানে এবার আইটা কত দিয়েছে বলো তো, আই সমান কত, আই সমান বলে দিয়েছে 45 ডিগ্রি, আর আর সমান কত বলে দিয়েছে, আর সমান বলে দিয়েছে 30 ডিগ্রি। এখন বলেছে কাঁচের প্রতিসরাঙ্ক চ্যুতিকোণ, চ্যুতিকোণের ফর্মুলা কি, দেখো এই আলোটা যদি আমার এই রকম ভাবে যেত, তাহলে আমার এই যে টোটাল যে অ্যাঙ্গেলটা এটা আই হতো, কিন্তু সে সরে আসছে, এই সরে যতটা আসছে সেটা কি আমরা কি বলছি, চ্যুতিকোণ বা ডেল্টা। তার মানে ডেল্টাটা কি হয়ে যাবে, আমাদের চ্যুতিকোণ ডেল্টা সমান কি, ডেল্টা সমান আই মাইনাস আর। তাহলে আই এর ভ্যালু বলে দিয়েছে কত 45 ডিগ্রি, আর এর ভ্যালু বলে দিয়েছে কত 30 ডিগ্রি, তাহলে আমাদের চ্যুতিকোণটা কত দাঁড়িয়ে গেল, 15 ডিগ্রি দাঁড়িয়ে গেল। তাই তো, কারোর কোনো প্রবলেম আছে নাকি, প্রবলেম থাকলে বলো। ওকে, আমি নেক্সটটায় চলে যাই। এরপর বলেছে কাঁচের প্রতিসরাঙ্ক, কাঁচের প্রতিসরাঙ্ক মানে কি মিউ, মিউ বলেছে, এখানে যেহেতু বায়ু থেকে আসছে তাই আমাদেরকে নর্মাল ওই প্রতিসরাঙ্কটাই করলে হয়ে যাবে। যাই হোক, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত, এখানে মিউ সমান বলে দিয়েছে, আমাদের ফর্মুলাটা কি, আপতন কোণের সাইন মানে সাইন আই, আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত মানে সাইন আই বাই সাইন আর। আচ্ছা, এখন যদি দেখো এইখানটা আমি ভ্যালুটা বসাই, তাহলে কত আসছে, সাইন 45 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি কত, 1/√2, এটা কত জানি, হাফ। তাহলে আমাদের চলে আসবে কত, এই দুইটা উপরে চলে যাবে, √2টা নিচে চলে আসবে, তাহলে আমাদের কি বেরিয়ে গেল, ফাইনালি মিউ যেটা বেরোলো সেটা হচ্ছে √2। ক্লিয়ার, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, মিউ সমান √2। আর এখান থেকে আমি যেটা ফাইনালি বলবো সেটা হচ্ছে ডেল্টা সমান 15, ডেল্টা সমান আমাদের কত 15 ডিগ্রি। ওকে, ডেল্টা সমান 15
ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে কি বলেছে, উত্তল লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, আলোক কেন্দ্রে আপতিত রশ্মির আপতন কোণ কত। আলোক কেন্দ্র কাকে বলে, দেখো আলোক কেন্দ্র ব্যাপারটা কি, আলোক কেন্দ্র কি, ধরো এইরকম একটা লেন্সের যদি হয়, এটা তো আমার একটা উত্তল লেন্স, বলছে যে একটা দিক থেকে মানে উত্তল লেন্সের এক পৃষ্ঠে আলো আপতিত হয়ে সে যদি কোনো প্রকার চ্যুতি ছাড়া বিপরীত পৃষ্ঠ দিয়ে প্রতিসৃত হয় বা বিপরীত পৃষ্ঠ দিয়ে বেরিয়ে যায়, তাহলে লেন্সের মধ্যে এই যে আলোর যে গতিপথ, লেন্সের মধ্যে আলোর এই যে গতিপথ, এটা প্রধান অক্ষকে যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, মানে এই যে বিন্দুটা, এইটাকে আমি বলছি অপটিক্যাল সেন্স, কি বলে, অপটিক্যাল সেন্টার, অপটিক্যাল সেন্টার, বা এটাকে আমরা কি বলি, আলোক কেন্দ্র। তাহলে মনে থাকবে তো, এটা কিন্তু একটু মাথা ঠান্ডা করে বলতে হবে। কি বললাম তাহলে আলোক কেন্দ্রের সংজ্ঞাটা, আলোক কেন্দ্রটা হচ্ছে যে উত্তল লেন্সের একটি পৃষ্ঠে আলোকরশ্মি আপতিত হয়ে যদি কোনো প্রকার চ্যুতি ছাড়াই বিপরীত পৃষ্ঠ দিয়ে বেরিয়ে যায়, তাহলে লেন্সের মধ্যে প্রধান অক্ষকে যে নির্দিষ্ট বিন্দুতে ওই আলোকরশ্মিটির গতিপথ ছেদ করে তাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। এই নির্দিষ্ট বিন্দুটা বলতে হবে এবং প্রধান অক্ষের উপরে বলতে হবে, নয়তো অনেক জায়গা আছে তুমি প্রধান অক্ষটাকে বলছো না বাবা, এইটা তো নয়, এটা তো নয়, বা অন্য কোনো পয়েন্ট তো নয়, নির্দিষ্ট বিন্দু প্রধান অক্ষের উপরে এই টার্মগুলো থাকতে হবে, তাহলে ওইটাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। এবার বলেছে আলোক কেন্দ্রে আপতিত রশ্মির আপতন কোণ কত, চ্যুতি ছাড়া যাচ্ছে, চ্যুতি কখন হয় না, যখন আমাদের আপতন কোণটা হয় 0 ডিগ্রি, মানে লম্ব আপতনের ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে, আলোক কেন্দ্রে আপতিত রশ্মির আপতন কোণটাও কত হবে, এটাও হয়ে যাবে আমাদের 0 ডিগ্রি। ওকে, আপতন কোণটাও হয়ে যাবে এখানটায় 0 ডিগ্রি। নেক্সট বলেছে স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা দাও, শূন্যস্থানে আলোর, আচ্ছা এটা পরের প্রশ্ন, স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা দিতে বলেছে। এখন স্নেলের সূত্র মানে কি, মিউ, মানে ওই যে মিউ সমান সাইন আই বাই সাইন আর, বা এই জিনিসগুলো থাকছে। এখন স্নেলের সূত্রে আলোর বিচ্ছুরণ বলেছে, আলোর বিচ্ছুরণ মানে কি হয়, এটা আমরা জানি যে আলোটা একটা বহুবর্ণী আলো যদি কোনো একটা এখানেই এঁকে দিই, একটা যদি বহুবর্ণী আলো এইভাবে যায় প্রিজমের মধ্যে দিয়ে, সেটা তাহলে কি হবে, যে অনেকগুলো ভাগে ভেঙে যাচ্ছে, এখানটায় তোমার হচ্ছে কে আছে, আর আছে, এখানটায় হচ্ছে ভি আছে, মাঝখানে বাকিগুলো আছে, আর এটা হচ্ছে কি সাদা আলো। সাদা আলো তো বলতে পারবো না, এটা হচ্ছে কমপ্লিট কালার আর কি, সাদা কিন্তু কোনো রং নয়, এটা মাথায় রাখবে। আমরা সাদা রং এমনি দেই যে সাদা কালারটা দাও, সাদা প্যাস্টেলটা দাও, বাট সাদা কিন্তু কোনো রং নয়। যখন আমরা কালার বলি, মানে ফিজিক্সের ক্ষেত্রে লাইট নিয়ে যখন আলোচনা করি, সাদাটা কিন্তু কোনো পার্টিকুলার বর্ণ নয়। সাদা বা হোয়াইট ইজ দ্য মিক্সচার অফ অল কালার্স অ্যাভেলেবল ইন দ্য ভিজিবল স্পেকট্রাম অফ সানলাইট, তাই না? তো ওই জিনিসটা, সাদা আলো হচ্ছে সমস্ত বর্ণালীর সমস্ত বর্ণের মিশ্রণটাকেই আমরা সাদা বর্ণ হিসেবে জানি, ওর কিন্তু আলাদা করে কোনো অস্তিত্ব নেই। যাই হোক, তাই এবার এখানে দেখো আমরা স্নেলের সূত্রের সাহায্যে এটা প্রুফ করতে বলেছে, মানে ব্যাখ্যা করতে বলেছে। দেখো বাবা, যে এখানে একটা যখন আমরা কি নেই, তোমার তরঙ্গের ক্ষেত্রে কি হয়, তরঙ্গের বেগ সমান কি হয়, এন ল্যামডা। এনটা যদি কম্পাঙ্ক হয়, ল্যামডাটা যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে আমার কি হচ্ছে, এনটা তো ফিক্সড, আমরা তো জানি প্রতিসরণ হোক বা যাই হোক, বা মাধ্যমের যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাচ্ছে, কম্পাঙ্কের পরিবর্তন হয় না, পরিবর্তন কার হয়, তরঙ্গ দৈর্ঘ্যের হয়। তারপরেই বেশ করে কিন্তু ভিটা কমে। তাহলে আমি এখানে বলতে পারছি যে ভিটা যেটা, সেটা কিন্তু স্যার আমার ল্যামডার সাথে সমানুপাতিক, মানে ল্যামডা যার কমে যাবে, এখানে আমি ল্যামডা কার কম জানি, আমরা এখানে দুটো কালার নিয়ে বলছি, ল্যামডা আর ইজ গ্রেটার দেন ল্যামডা ভি। তাহলে স্যার ল্যামডা আর যদি ল্যামডা ভি এর থেকে বেশি হয়, তার মানে স্যার তাহলে তো লালের গতিবেগটাও স্যার বেশি হওয়ার কথা। একদমই ঠিক বলেছ, লালের গতিবেগটাও বেশি, লালের গতিবেগ বেগুনির গতিবেগের থেকে বেশি। এতটা অবধি ক্লিয়ার হলো, খুব ভালো। এরপরে কি দেখো বলেছে, এরপরে আমরা কি জানি, এরপরে আমরা জানি যে তোমার মিউটা যেটা কি হয়, মিউ যেটা হচ্ছে সেটা আবার কি হয়, একটা কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর গতিবেগ প্লাস ওই মাধ্যমের আলোর গতিবেগ, তাই তো? এখন যদি আমি মিউ আর ভাবি কোনো একটা যে কোনো মাধ্যমে, মিউ আর সমান তাহলে কি হবে, সি বাই ভি আর। আর মিউ ভিটা কত হবে, মিউ ভিটা হবে সি বাই ভি বি, মানে ভি ভি। এবার দেখো ভি আর হচ্ছে লালের গতিবেগ, আর ভি ভিটা হচ্ছে কার গতিবেগ, তোমার কার গতিবেগ, বেগুনির গতিবেগ। তাহলে ভি আরটা যদি লালের গতিবেগ হয়, স্যার এখানে ভি আর ভি ভি দুটো আছে, কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি দুটোই তো ভগ্নাংশের হরে আছে,
তাহলে আমার যদি ভিআরটা যদি থাকে, ভিআরটা যদি বড় হয় আর ভিভিটা যদি ছোট হয়, তার মানে আমার কোন ভ্যালুটা বড় বলো তো? মিউ আরটা হচ্ছে তখন ছোট হয়ে যাবে, মিউ ভিটা বেশি হয়ে যাবে। তাহলে বেগুনি বর্ণের আলোর জন্য যে কোনো মাধ্যম, আমি যদি এটা শূন্য কাঁচ মাধ্যম নিতাম কাঁচ, জল নিলে জল, যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক কিন্তু বেশি হয় কার তুলনায়? লাল বর্ণের আলোর থেকে। তাহলে এবার তোমরা জানো যার প্রতিসরাঙ্ক যত বেশি তার চ্যুতি বেশি হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তাহলে ডেল্টার যে আরটা, এখান থেকে আমরা এটা বলতে পারি যে ডেল্টা আরটা যেটা, সেটা কি হবে? ডেল্টা ভি এর থেকে ছোট হবে। এবার যার চ্যুতি বেশি হবে, একটা লাইট এরকম যাচ্ছিল, একটা লাইট এরকম যাচ্ছিল, যার চ্যুতি কম সে এইরকম যাবে, যার চ্যুতি বেশি সে অন্য একটা, সে আরো বেশি বেঁকে যাবে, তাই না? যার চ্যুতি কম সে কম বাঁকবে, আর যার চ্যুতি বেশি সে বেশি বাঁকবে। এইভাবেই তো হচ্ছে। তাহলে যেহেতু এর চ্যুতিটা বেশি, তাহলে কি হবে? একটা প্রিজমে যখন ধরো লাইটটা ঢুকছে একটু বেঁকে যাচ্ছে, ফাইনালি যখন বেরোবে, দেখো এ যাচ্ছিল এইভাবে, এর চ্যুতি এতটা, এর চ্যুতি এতটা, ফাইনালি তার মানে এটা কি হবে? এটা হয়ে যাবে অবশ্যই ডেল্টা ভি, এটা হয়ে যাবে ডেল্টা আর। সেই কারণে নিচে হচ্ছে ভায়োলেট থাকে, উপরে হচ্ছে আর থাকে, মানে তোমার লাল থাকে। বোঝা গেল? এইভাবেই বিচ্ছুরণটা হয়। এবং সেটা আমি বর্ণালী 7টে রং সাথে নিলাম। এটা যদি তুমি দুটো রং নিয়েও করতে, ধরা যাক তুমি হলুদ আর সবুজ নিয়ে কাজ করছো, তাহলেও হবে। হলুদ আর সবুজের মধ্যেও যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার তাহলে কি হবে? যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার হচ্ছে তোমার বেগ বেশি হবে, যার বেগ কম তার হচ্ছে তোমার মিউ কম হবে, যার মিউ কম তার ডেল্টাও কম হবে। এইভাবে আমরা তাহলে বিচ্ছুরণের ব্যাখ্যাটা দিতে পারি। এবার বলেছে নেক্সট কোশ্চেন, যে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ না হওয়ার কারণ কি? শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন বলো দেখি? শূন্য মাধ্যম কি? একটাই তো মাধ্যম, আলোর বিচ্ছুরণ হতে গেলে কি হতে হবে? প্রতিসরণ হতে হবে, স্নেলের সূত্রটাকে অ্যাপ্লিকেবল হতে হবে। তা স্নেলের সূত্র যদি অ্যাপ্লিকেবল না হয়, প্রতিসরণ যদি না হয়, তাহলে কি সম্ভব? সম্ভব নয়। তাহলে সেই শূন্য মাধ্যমে তো সব বর্ণের আলোরই মানে একই গতিবেগ, তাই না? এই যে তোমার শূন্য মাধ্যমে সি বাই ভি, এই ভিটা কি? কোনো একটা মাধ্যমে, কোনো একটা ঘন মাধ্যমে সেইটার গতিবেগ। যদি এটা শূন্য মাধ্যম হয় তাহলে তো এটা সি হয়ে যাবে। শূন্য মাধ্যমে মিউ কি? শূন্য মাধ্যমের মিউটা কি হয়? শূন্য মাধ্যমের মিউটা হয়, যদি মিউ ভ্যাকুয়াম বলি, যদি মিউ ভ্যাকুয়াম বলি, এটা তাহলে কি হবে? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ প্লাস শূন্য মাধ্যমে আলো বাই শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, তাহলে এটা তো ওয়ানই হলো। তাহলে মিউ যদি ওয়ান হয় তাহলে কি কোনো চ্যুতি হবে? হবে না। শূন্য মাধ্যমে যেহেতু এটা অ্যাকচুয়ালি, তাহলে এক লাইনে কি লিখতে হবে? শূন্য মাধ্যমে যেহেতু সকল বর্ণের আলোর গতিবেগ সমান, তাই সেখানে কোনো প্রকার বিচ্যুতি ঘটে না, বা ফলস্বরূপ কোনো বিচ্ছুরণও ঘটে না। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। যদি না বুঝতে পারো, ওই যে বলেছি তোমরা কমেন্টে জানাও, কারণ আমার এই কমেন্টটাই দেখে আমরা বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো কি পারছো না। যতজন ক্লাস করবে আমি চাই প্রত্যেকের কমেন্ট থাকুক, বুঝতে পারলে বলো যে হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে না পারলে বলো যে না বুঝতে পারিনি। আমাদেরকে বুঝতে হবে না, তোমরা তো ওই যে বলেছি তোমাদেরকে দেখতে পাচ্ছি না আমি, তাই তোমরা কি করছো না করছো, তোমাদের কেমন লাগছে না লাগছে, আমি কিছুই বুঝতে পারবো না। ক্লিয়ার? তো আর এই যে জিনিসগুলো, তোমরা একটা জিনিস বারবার ভুল করো, কি বলো তো? মাধ্যমিকে একটা জিনিস লিখতে দিয়েছে, যেমন তেমন করে লিখে দিলাম না। একটা সংজ্ঞা হোক বা যাই হোক, সবকিছুই কিন্তু তোমাদের একদম পাই টু পাই লিখতে হবে। পাই টু পাই মানে বই থেকে মুখস্থ করার কথা বলছি না, একদম মুখস্থ করার কথা বলছি না। কি করবে তোমরা? তোমরা টার্মগুলো মনে রাখবে। এই যে আলোক কেন্দ্রের ক্ষেত্রে বললাম, নির্দিষ্ট একটা বিন্দু হবে, প্রধান অক্ষের উপরে ছেদ হবে। এখানে যেমন এই যে তরঙ্গ দৈর্ঘ্য উল্লেখ থাকবে, তার সাথে বেগের সম্পর্ক থাকবে, বেগের সাথে মিউর সম্পর্ক থাকবে, মিউয়ের সাথে চ্যুতির সম্পর্ক থাকবে। সবগুলোই তোমরা গাণিতিকভাবে দেখাবে ছোট্ট করে, তার পাশে লিখে লিখে দেবে। দেখবে কেউ নাম্বার আটকাতে পারবে না। তোমাকে টিচার বাধ্য হয়ে 3-এর বদলে 4 এসে দিয়ে যাবে, কিন্তু কেউ 2 দিতে পারবে না যদি তুমি ঠিকঠাক ভাবে সবটা লিখে আসো। ওকে? তাহলে চলো এরপরে দেখি কি কোশ্চেন আছে। এরপরে বলেছে প্রতিসরণের সূত্র থেকে প্রতিফলনের সূত্র কিভাবে নির্ণয় করা যায়। এটাও একটা খুব ভালো প্রশ্ন। আচ্ছা, প্রতিফলনের সূত্রটা কি? প্রতিসরণের সূত্র কি? প্রতিসরণের সূত্র হচ্ছে তোমার যে সাইন আই বাই সাইন আর, এটা সমান কি হবে? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। এইটা কি? স্নেলের সূত্র। এটা কি? স্নেলের সূত্র। এটা স্নেলের সূত্র। আর প্রতিফলনের সূত্র কি? আমরা জানি আই সমান আর হবে।
আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এবার দেখো একটা জিনিস, একটা এইরকম যদি একটা দর্পণ থাকে বা সমতল থাকে যেখানে গিয়ে আমার প্রতিফলনটা হবে, তাহলে কি হচ্ছে, এটা আমার অভিলম্ব, আলোটা যখন আমাদের এইখানটায় এসে পড়ছে এও তাহলে এইভাবে চলে যাবে। বলছি এইটা আমাদের আই, এইটা হচ্ছে আর, এইটুকু আমরা জানি, সূত্র বলে দেওয়া হয়েছে আই সমান আর, কিন্তু প্রুফ করব কি করে? দেখো নর্মালি এটা কাজে লাগাও, আমরা কি জানি প্রতিসরণের সূত্র থেকে বলেছে, তাহলে সাইন আই বাই সাইন আর সমান কি হবে, মিউ টু বাই মিউ ওয়ান, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক আর প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, এখন যদি মাধ্যম দুটো যদি সেমই হয় তাহলে কি হবে, মাধ্যম দুটো যদি সেম হয় তাহলে দেখো এখানে কি একই যে মাধ্যমে ছিল সেই মাধ্যমে ব্যাক করে যাচ্ছে, এই মাধ্যমে ছিল এই মাধ্যমে ব্যাক করে যাচ্ছে, তার মানে আমার এখানে মিউ টু আর মিউ ওয়ানটা কিন্তু সেম। তাহলে আমি এই দুটোকে লিখে দিতে পারি, যেহেতু মিউ টু আর মিউ ওয়ান সেম, আমি মিউ ওয়ান বাই মিউ ওয়ান করতে পারি, বা মিউ টু বাই মিউ টু করতে পারি, অথবা সরাসরি এক লিখে দিয়ে বলতে পারি যেহেতু, কি লিখবো, যেহেতু মাধ্যম দ্বয় এখানে একই, মাধ্যমদ্বয় এখানে একই, ঠিক আছে, তাহলে এটা লিখে দিতে পারি। তাহলে ফাইনালি আমাদের কি হলো, সাইন আই বাই সাইন আর সমান যেটা হলো সাইন আই বাই সাইন আর হয়ে যাচ্ছে 1। তার মানে আমি এটা লিখতে পারি যে সাইন আই ইকুয়ালস টু সাইন আর। এবার তোমরা যারা জানো, আচ্ছা তোমরা বলো তো কখনো সাইন 30 ডিগ্রি সমান সাইন 60 ডিগ্রি হতে পারে? পারে না। বা সাইন 45 তো সাইন 45 ডিগ্রি সমান সাইন 75 ডিগ্রি হতে পারে? হতে পারে না। তার মানে সাইন আই দুটোই দেখো সাইন আছে, আর আই আর আর অ্যাঙ্গেল আছে, তার মানে এখান থেকে আমি এটা তো আরামসেই বলে দিতে পারি না যে আই সমান আর, আর এটাই তো আমাদের প্রতিফলনের সূত্র। তাহলে প্রুফ হলো, এখানে শুরু করেছিলাম এই প্রতিসরণের সূত্র দিয়ে আর শেষ করলাম কিসে, প্রতিফলনে। তাহলে এইভাবে প্রতিসরণের সূত্র থেকে কিন্তু প্রতিফলনের সূত্র নির্ণয় করা যায়। ওকে, এটা খুব ভালো প্রশ্ন, খুব ট্রিকি প্রশ্ন, কিন্তু খুব সহজ, একটু যদি মাথা ঠান্ডা থাকে তোমাদের করাটা কোনো ব্যাপার হবে না। ওকে, এবার কি বলেছে, আলোর প্রতিসরণে স্নেলের সূত্র প্রযোজ্য না হওয়ার শর্ত। স্নেলের সূত্র কখন প্রযোজ্য হয় বলা ছিল, স্নেলের সূত্রটা মনে করো দেখি, নির্দিষ্ট বর্ণের মানে নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে নির্দিষ্ট বর্ণের আলো যদি তোমার কিভাবে তির্যকভাবে আপতিত হয়। এখন তুমি যদি বলো যে স্নেলের সূত্র স্যার আমি আলাদা আলাদা দুটো বর্ণের আলো নিয়ে করব, হবে না। স্নেলের সূত্র তখনই প্রযোজ্য হবে যখন একটা নির্দিষ্ট বর্ণের আলো নিয়ে করব। তুমি বলবে স্যার মাধ্যম দুটো, একবার জল আর কাঁচ নিচ্ছি, আর একবার কি নেওয়া যায়, কাঁচ আর একটা বায়ু নিয়ে নিই, হবে না। ওখানেও বলা ছিল নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে, তাহলে এগুলো বলাই যায়। কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে বলা ছিল তির্যক আপতন হতে হবে। ওখানে কি বলা ছিল, ওখানে বলা ছিল কি তোমাকে, ওখানে বলা ছিল তোমাকে মাধ্যম দুটোর মধ্যে তির্যক আপতন হলে তবেই প্রতিসরণটা হবে। যদি সে লম্ব আপতন হয় তাহলে কিন্তু কোনো প্রতিসরণ হবে না, সে যেই পথে এসেছিল সেই পথেই চলে যাবে। তার মানে এটা যদি 1 নম্বরের প্রশ্ন দিয়েছে, তোমরা এইটা বলে দিতে পারো আলোর প্রতিসরণে স্নেলের সূত্র প্রযোজ্য না হওয়ার শর্তটা কি, আলোর লম্ব আপতনের ক্ষেত্রে এখানে কিন্তু স্নেলের সূত্রটা, তাই তো, ওইটাই তো একটাই জানতে চেয়েছে। তাহলে আলোর প্রতিসরণে স্নেলের সূত্র প্রযোজ্য কখন হবে না, যখন আলো লম্বভাবে আপতিত হবে, মাধ্যম দ্বয়ের বিভেদ তলে আলোর লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটা কিন্তু প্রযোজ্য হয় না। ক্লিয়ার? ওকে, এরপরে কি আছে, এরপরে আছে যে 4.5 এর অথবা কি আছে, এরপরে দেখো যেটা বলছিলাম, একটি প্রিজমে আই ডেল্টা লেখচিত্র অঙ্কন করার এর থেকে ন্যূনতম চ্যুতির ধারণা দাও। এটা কিন্তু তোমাদের এই পর্ষদের প্রথম দিনের ক্লাসে আমি করিয়েছিলাম, তাও যাদের মনে নেই বা যারা দেখো না আরেকবার বলে দিচ্ছি। দেখো আমি যদি আই ডেল্টা, আমি যদি এদিকে আই বাড়াতে থাকি আর এদিকে যদি ডেল্টাটা প্লট করতে থাকি এরকম, তাহলে কি হবে,
শুরু হবে একটা জায়গা থেকে, যত আস্তে আস্তে আই বাড়াবো ডেল্টাটা একটু একটু করে কমতে থাকবে, দিয়ে ফাইনালি এমন একটা পজিশন আসবে, এই যে পজিশনটা, এই পজিশনটা কি হবে, এমন একটা পজিশন আসবে যেখানে কিন্তু এই পজিশনটার জন্য, এই পজিশনটার ভ্যালু ধরে নিলাম I0 ভ্যালু, এই পজিশনটার জন্য কি হয়ে যাবে, ডেল্টাটা হয়ে যাবে মিনিমাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে I0 এর যে লেখচিত্র। এর থেকে ন্যূনতম চ্যুতি ধারণা দাও। দেখবে একটা যে বিশেষ মানে ন্যূনতম চ্যুতি কি, যে বিশেষ আপতন কোণের জন্য চ্যুতিটা ন্যূনতম হয়, তো সেটাই আমরা অ্যাকচুয়ালি এখানে কি বলবো, এখানে ধারণা কি বলা যায়, এইটা এইভাবে বলতে পারো যে, ও না ধারণা তো, এটা বলতে পারো যে আই যত বাড়ানো হবে, যে প্রিজমের আপতন তলে, প্রিজমের আপতন তলে যে আপতিত রশ্মিটা থাকে তার তো একটা আপতন কোণ থাকে, তো সেই প্রিজমের আপতন তলে আপতন কোণটা যত আমরা ধীরে ধীরে বাড়াতে থাকি, চ্যুতির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। তারপরে আই এর একটা নির্দিষ্ট মানের জন্য চ্যুতির মান সর্বনিম্ন হয়, আই এর মান আরো বাড়াতে থাকলে চ্যুতির মান পুনরায় আবার বেড়ে যায়। এটা হয়ে গেল, তুমি লিখে দিলে, আর এইভাবে কিভাবে হয়ে গেল বলে দিলে, এই যে একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য ডেল্টা মিনিমাম হয়। এবার বলেছে চ্যুতি ন্যূনতম হওয়ার শর্তগুলো। শর্তগুলো কি বলতো, শর্তগুলো বলছে যে এইটা একটা যদি তোমার প্রিজম হয়, এখানে যদি আমার আলোক রশ্মিটা এসে পড়ে, তাহলে এখানে এটা হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলো, তারপরে প্রিজম থেকে ফাইনালি বেরিয়ে গেল। এবার এখানটায় যদি তুমি একটা এরকম ভাবে অভিলম্ব টেনে দাও, এই যে এটা আপতন কোণ I1 আর এই যে এটা আপতন কোণ I2, এই দুটো বলছে সমান হবে। আচ্ছা, ডেল্টার ভ্যালু কি জানো, I1 প্লাস I2, এটা কি হয়ে গেল, I1 প্লাস I2 মাইনাস A, এটা আমরা জানো। এবার বলছে যে স্যার পরীক্ষালব্ধভাবে দেখা গেছে যখন আপনার I1 আর I2 সমান হবে একমাত্র তখনই ডেল্টা মিনিমাম হবে। তার মানে এটা হচ্ছে সাধারণ সূত্র। তার মানে আমি যদি এখানে অতএব দিয়ে লিখতে চাই যে স্যার ডেল্টা মিনিমামটা তাহলে কি হবে, বললেন না তো, বলছি বাবা। এই যে ডেল্টা মিনিমাম যখন লিখে দিয়েছি তখন কিন্তু I1 আর I2 সমান হয়ে গেছে, এই যে লিখেছি, এবং এই দুটোর মান হয়ে যাচ্ছে কত, একটা নতুন ভ্যালু ধরে নিলাম I0, পার্টিকুলার একটা ভ্যালু। তাহলে দুটোই যদি হয়ে যায় তাহলে I1টাও হয়ে যাবে I0 আর I2টাও হয়ে যাবে I0 মাইনাস A। দেখো এই I0 দুটো কিন্তু সেম হয়ে যাচ্ছে, তাহলে 2I0 মাইনাস A, এটা হচ্ছে ডেল্টা মিনিমাম। তাহলে এইটা বলতে পারো যে I0 সমান আমরা এইভাবেও বলতে পারি ডেল্টা মিনিমাম প্লাস A বাই 2, এটা লেখা হয়, এটা একটা ফর্মুলা হয়। বা এই যে এইটা যেটা বললাম, যেটা ওই যে ডেল্টা মিনিমাম সমান 2I0 মাইনাস A, এটাও তোমাদের বলা হয়। তো এগুলো হচ্ছে জিনিসগুলো ছিল, ফর্মুলাগুলো, এটা তোমাদের বইতে আছে, বইতে ডিটেলসে আছে কিনা আমার খেয়াল নেই, তো আমি করিয়ে দিলাম। তো এখানে চ্যুতি হওয়ার শর্ত যেহেতু বলেছে, কি হতে হবে না, আপতন তলে যে আপতিত রশ্মিটা যে আপতন কোণটা করে, আর এখানে যে নির্গমন কোণ, এটাকে প্রতিসরণ কোণ তো বলা যায় না, বা প্রতিসারক তলে প্রতিসরণ কোণ বলতে পারো, কারণ প্রতিসারক তল মানে আলোটা এই দিকে আসছে, তাহলে প্রতিসারক তলে ভেতরেরটা হচ্ছে আপতন কোণ, বাইরেরটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে হয় তুমি বলো যে আপতন কোণ আর হচ্ছে তোমার নির্গমন কোণ, অথবা সব থেকে ভালো হয় যে আপতন তলে আপতন কোণ এবং প্রতিসরণ তলে বা প্রতিসারক তলে প্রতিসরণ কোণের দুটিকে সমান হতে হবে, এটা হলো 1 নম্বর শর্ত। আর হচ্ছে যখন ন্যূনতম চ্যুতি হয় তখন প্রিজমের মধ্যে আলোর এই যে গতিপথ, এটা কিন্তু হবে ভূমির সাথে সমান্তরাল। দেখো এটা আর এটা একদম সমান্তরাল লিখেছি আমি। যখন ন্যূনতম চ্যুতি হয় তখন কিন্তু প্রিজমের মধ্যে যে আলোটা যে যায়, আলোর মানে আলোক রশ্মির যে গতিপথটা, সেটা কিন্তু ভূমির সাথে সমান্তরাল হয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে সকলের। এরপরে আমাদের লাইটের কাজ শেষ, এবার হচ্ছে চলতড়িৎ, অধ্যায় 6 সেট 3 and 4 থেকে আমরা চলতড়িতের সমস্ত কোশ্চেনগুলো একসাথে করে নিয়েছি। অনেকক্ষণ ক্লাস হয়ে গেল, প্রায় তোমাদের কতক্ষণ হলো খেয়াল নেই আমার সময়, তখন থেকে আমি পড়াতে গেছি, তোমরা পড়ছো, আমার সময়ের এত খেয়াল নেই। তো বলো তোমরা কেমন লাগছে, তোমরা জানাও, সব বলছো তো, বুঝতে পারছো তো? দেখো তোমরা যদি আমাদেরকে না বলো তাহলে আমরা কিন্তু বলতে পারবো না, আমি বারবার বলেছি, কারণ তোমরা বসে আছো ফোনের ওপাশে, ল্যাপটপের ওপাশে, ট্যাবলেটের ওপাশে, আর আমি এদিকে ক্যামেরার এপাশে, কি করে বুঝবো বলো? তো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুরা যারা আরো যারা ভালো করে পড়াশুনো করছে, যাদেরকে একসাথে নিয়ে ভালো রেজাল্ট করতে চাও, সকলকে নিয়ে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, কেমন? ওকে, চলো এখানে কি বলেছে, অধ্যায় 6 চলতড়িৎ 3, 4 ওখান থেকে নিয়েছি। ফার্স্ট কোশ্চেন কি আছে,
ফার্স্ট কোশ্চেন বলে দিয়েছে দেখো সেট 3 মানে পেজ নাম্বার 101, সেট 3-তে যে 3-4 কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি 440 ওহম রোধের একটি বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ। আচ্ছা এখানে দেখো তড়িৎ শক্তি বলেছে, তড়িৎ শক্তি মানে তড়িৎ শক্তিটাকে আমি যদি ই বলি তাহলে কি হবে, এটা হচ্ছে পি ইন্টু টি। কেন, কার্য সমান তো ক্ষমতা ইন্টু সময় জানি, আর কার্য আর শক্তি তো সেম, এটা আমরা জানি। তাহলে তড়িৎ শক্তি এইটা হবে, এই যে ফর্মুলাটা দিলাম এটা দেখেই যা হওয়ার হবে। এখন এখানে কি কি দিয়েছে দেখে নাও, এখানে কি দিয়েছে, যা যা দিয়েছে লিখে নাও এক ধার থেকে। রোধ দিয়েছে, কত দিয়েছে, রোধ দিয়েছে 440 ওহম, না ভোল্টেজটা কত, ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট, আর টাইমটা বলে দিয়েছে কত বাবা, দেখো 10 ঘন্টা, 10 ঘন্টা দিয়ে দিয়েছে একদম। এবার খেয়াল করে দেখো আমাদের এনার্জি বের করতে গেলে আমাদের পি লাগে টি লাগে, টিটা তো দেওয়া আছে পেয়ে গেলাম, পিটা পাবো কোত্থেকে স্যার, না পিটা পাওয়ার জন্য স্যার এখানে আর আর ভি আছে, এই দুটো দিকে আসবে না, আসবে। কেন, কেমন আসবে দেখো, পি সমান আমরা কি জানি, পি সমান ভি আই পড়েছি, পি সমান আই স্কোয়ার আর পড়েছি, আর একটা পড়েছি ভি স্কোয়ার বাই আর, তাই না, পি সমান এই যে ভ্যালুগুলো পড়েছি ভি স্কোয়ার বাই আর পড়েছি, তাহলে এগুলোর মধ্যে থেকে আমি এইটাকে যদি বেছে নিই তাহলে স্যার হয়ে যাচ্ছে, তো চলে এসো, তাহলে স্যার এখানে আমার পিটা কি হবে, পি সমান হয়ে যাবে ভি স্কোয়ার বাই আর। স্যার তাহলে ভিটা কত আছে না 220, লিখে ফেলো, 220 গুণিতক 220, আর এখানে হচ্ছে কত 440। দেখো এইটা 2-এ কাটলো, আর এটা হচ্ছে আমার 110-এ কাটলো, আর আচ্ছা এখানে ভ্যালু বসিয়ে দিয়েছিলাম না সবগুলো, এটা এসআইতে আছে, তাহলে ভোল্টেজ আর ওহম মানে ভোল্টেজ স্কোয়ার ওহম কত হয়, ভোল্টেজ স্কোয়ার পার ওহম করলে আমাদের যেটা হয় ওয়াট আসে, তাহলে পাওয়ারটা বেরিয়ে গেল আমাদের কত 110 ওয়াট। এবার আমাদের কি বের করতে হবে, এনার্জি, এনার্জি যখন বের করবে তখন কি আমরা জানি পি ইন্টু টি, এটা হয় আমরা জানি, পি কত বেরিয়েছে, পি বেরিয়েছে 110 ওয়াট, আর টাইমটা দিয়েছে কত 10 আওয়ার, তাহলে এখান থেকে আমাদের এটা চলে আসবে যে 1 একটু গোলমাল হয়ে যাচ্ছে গো, কেন যে হচ্ছে আজকে বোর্ডটায়। আচ্ছা এখানে কি দেখো, এখানে 1100 ওয়াট আওয়ার। আচ্ছা বাবা দেখো তো এখানে তো এনার্জিটা তো ওয়াট আওয়ার পেয়ে গেছি, এখানে কি বলেছে বিওটি এককে বলেছে না, তাহলে বিওটি এককটা কি পাবো, এই ওয়াট আওয়ার থেকে কি বিওটি একক পাই, আমরা পাই না, বিওটি একক কি পাই কিলো ওয়াট আওয়ার, মানে এই ওয়াট আওয়ারটাকে আমাকে কিলো ওয়াট আওয়ারে ট্রান্সফার করতে হবে, এই যে ওয়াট আওয়ারটা বলেছে, এই যে ওয়াট আওয়ারটা বলেছে এইটাকে আমাদের কি করতে হবে কিলো ওয়াট আওয়ারে ট্রান্সফার করতে হবে। এখন কিলো ওয়াট আওয়ারে ট্রান্সফার করতে গেলে স্যার আমরা জানি যে যে কোনো ইউনিট থেকে যদি তার কিলোতে যেতে হয় তাহলে আমরা কি করি 1000 দিয়ে ভাগ করি, তাহলে লিখে দিলাম কিলো ওয়াট আওয়ার, তাহলে আমার কি হবে দেখো দুটো শূন্য কেটে যাবে, আর একটা 11/10 করলে আমাদের ফাইনালি যেটা আসছে কি হয়ে যাবে, ই সমান আসবে কত, ই সমান আসবে 1.1 বিওটি ইউনিট, বিওটি এককে বের করতে বলেছে কারণ কিলোওয়াট আওয়ারটাই তো আমার কি হচ্ছে, এটা বিওটি, ঠিক আছে। আচ্ছা এটা লিখে দিই আরেক লাইন 1.1 কিলোওয়াট আওয়ার, তাহলে এখান থেকে কিলোওয়াট আওয়ার পেলাম, তাহলে ফাইনালি আমি যেটা পেলাম 1.1 বিওটি ইউনিট, এই হচ্ছে আমাদের কি অ্যান্সারটা। ক্লিয়ার, বোঝা গেছে তো সকলের। এখানে তোমরা কি করবে সব সময় আগে কি কি দিয়েছে দেখে নেবে, কেমন, যে কোনো ইকুয়েশনে কি কি দিয়েছে সেইটাকে প্রথমে লিখে ফেলো, যা যা দিয়েছে সবগুলো লিখে ফেলে একটা ইউনিটে কনভার্ট করে ফেলো, নির্দিষ্ট একটা সিস্টেমে, এসআই তো এসআই, সিজিএস তো সিজিএস, সবগুলো এরকম ভাবে হয়ে গেল। যখন সবগুলো একসাথে হয়ে যাবে তারপরে তোমাদের ক্যালকুলেশন করাটা ইজি হবে, তারপর মাথা ঠান্ডা করে ফর্মুলাগুলো মনে করো আমার কি বলতে চেয়েছে, অলওয়েজ ব্যাক ক্যালকুলেট, ব্যাক ক্যালকুলেশন কেমন, যে আমাকে জানতে চেয়েছে বিওটি মানে শক্তি, তাহলে শক্তি মানে আমার এই জিনিসগুলো লাগে, দেখো আমার আছে কিনা, আছে একদম ঝাঁপিয়ে পড়ে, নেই যেমন আমাদের এখানে পিটা ছিল না, পিটা আচ্ছা তাহলে পি ছিল না, পিটাকে বের করার জন্য কি অন্য কিছু আছে, হ্যাঁ আছে, আর আছে ভি আছে, তো হয়ে গেল আমাদের। মাথা ঠান্ডা করে করবে, এই যে অঙ্কগুলো না এগুলো খুব ভালো অঙ্ক, এগুলো খুব ভালো অঙ্ক মানে খুবই ভালো, এটা মানে একদম স্কোরিং, এত মানে মাথা ঠান্ডা করে যদি তুমি করতে পারো না একদম স্কোর উঠে আসবে, একদম ছাঁকা নাম্বার, বুঝতে পেরেছো। এরপরে কি বলেছে, এর পরের কোশ্চেনটা বলেছে যে 5 ওহম আভ্যন্তরীণ রোধ এবং 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আচ্ছা আভ্যন্তরীণ রোধ জিনিসটা কি গো বাবা, একটা যদি তড়িৎ কোষ হয়,
এটা তো তার তড়িৎদ্বার আছে, তড়িৎদ্বার আছে, এটা ধরো পজিটিভ, এটা ধরো আমাদের নেগেটিভ। তাহলে এইটা যে বাইরের যে রোধের মধ্যে দিয়ে যে গেছে, এই যে কারেন্টটা যেটা যাচ্ছে, এখান দিয়ে যে যাচ্ছে আয়নগুলো, এই যে আয়নটা যে এখানে যাচ্ছে, এখানে যে আয়নগুলো যাচ্ছে না, এই আয়নগুলো যাওয়ার জন্য কিন্তু এখানে একটা বাধা সৃষ্টি করে। এই যে বাধাটা, এইটাকে আমি বলছি কি আভ্যন্তরীণ রোধ, আর বাইরের যে আরটা সেটা হচ্ছে বহির্বর্তনী রোধ। তাহলে এখানে সেই আভ্যন্তরীণ আরটা কত বলে দিয়েছে, 5 ওহম। আর তড়িৎ চালক বল ই বলে দিয়েছে কত, ইএমএফটা কত এখানে 2 ভোল্ট। আর কি বলেছে, ক্যাপিটাল আর যেটা বলেছে সেটা কত, মানে বহির্বর্তনী রোধ যেটা বলেছে সেটা হচ্ছে কত, 15 ওহম। এবার তোমরা খেয়াল করে দেখবে, দেখো এটা যদি টোটালটা একটা বর্তনী হয়, আমরা তো এটা ধরে নিতে পারি যে এই আর এর সাথে এই যে স্মল আর মানে বহির্বর্তনী রোধের সাথে এই যে তোমার অভ্যন্তরীণ আরটা যেটা, এই আভ্যন্তরীণ আরটা তাহলে কি হচ্ছে এখানটায় সমান শ্রেণী সমবায় আছে। এরকম ভাবে যদি ধরো এটা হচ্ছে ক্যাপিটাল আর, এখানটায় তোমার ইএমএফটা আছে বটে, কিন্তু এখানেও তো একটা রোধ আছে। তাহলে এটা কি এইভাবে এসে আবার এই রোধের মধ্যে দিয়ে গিয়ে আবার ব্যাক করে কন্টিনিউ যাচ্ছে, তার মানে শ্রেণী সমবায় হয়ে যাচ্ছে। তখন তাই যদি খেয়াল করো, এবার এর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই ধরে নাও, তাহলে কি দাঁড়াবে বলো তো, ভি সমান কি জানি আই আর। তাহলে এখানে কি হবে, ভিটা এখানে কি তড়িৎ চালক বল, আইটা আই, আর এখানে রোধটা কত হবে বলো তো, রোধটা কত হয় যখন তড়িৎ চালক বল দেই, বহির্বর্তনী রোধ আর যেহেতু অভ্যন্তরীণ রোধ দুটোই যেহেতু শ্রেণী সমবায় আছে, তাই এই দুটোর সমষ্টি হয়ে যায় কিন্তু তোমাদের এখানটায় মোট রোধ। কেমন, তাই আমার এইটা হয়ে যাবে বহির্বর্তনী রোধ প্লাস আভ্যন্তরীণ রোধ। তাহলে এখান থেকে আইটা বের করে নাও, আই কি হবে ই বাই আর প্লাস স্মল আর। ই এর ভ্যালু কত 2 ভোল্ট, নিচে এটা বহির্বর্তনী রোধ 15 ওহম, আর এটা হচ্ছে 5 ওহম আভ্যন্তরীণ রোধ। আই বের করব, তার মানে আমাদের এখানে কি হয়ে যাবে, ভোল্টেজ পার ওহম যখন চলে আসবে, ভোল্ট পার ওহম, ভোল্ট পার ওহম মানে কিন্তু আমাদের অ্যাম্পিয়ার। এই যে এটা হচ্ছে ভোল্ট, এটা হচ্ছে ওহম, তাহলে ভোল্ট পার ওহম অ্যাম্পিয়ার হয়। তাহলে এইটাকে সলভ করে ফেলো, কি বলেছে 2 নিচে হচ্ছে 20, তার মানে এখানে কাটলে কত 1/10, তাহলে 1/10 অ্যাম্পিয়ার মানে আমি বলতে পারি 0.1 অ্যাম্পিয়ার, বলতে পারি তো। তাহলে এবার তাহলে আমার আইটা বেরিয়ে গেল, যে আমার এই টোটাল যে বর্তনীটা আঁকলাম, এই বর্তনীটার মধ্যে দিয়ে আমার কি হবে, আই মানে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা যাবে। ওকে, এবার বলছে কোষের প্রান্তদ্বয় বিভব প্রভেদ। আচ্ছা, একটা কোষের প্রান্তদ্বয় বিভব প্রভেদ মানে প্রান্ত দুটোর বিভব প্রভেদ, তড়িৎ চালক বল না কিন্তু, প্রান্তদ্বয়ের যে বিভব প্রভেদ সেই ক্ষেত্রে কি হয়, সেটা শুধুমাত্র বহির্বর্তনীর যে রোধটা বিভব প্রভেদ মানে কি, এই এখানে একটা হয়তো সামথিং কোন একটা বিভব আছে, আর নেগেটিভ হয়তো কিছু একটা বিভব আছে। তাহলে এখান থেকে কারেন্টটা গিয়ে তোমার রোধের মধ্যে দিয়ে আসতে যে শক্তিটা ব্যয় হচ্ছে তাকে বিভব প্রভেদ বলে। তো তার মানে এখানে তো শুধুমাত্র বহির্বর্তনীর রোধটাই নেব, তাই না, কি তাই তো, কনসেপ্টগুলো ক্লিয়ার আছে। তাহলে যখন শুধু বহির্বর্তনীর রোধ নেব, তাহলে কিন্তু আমি এখানে ওহমের সূত্রটা লাগিয়ে দিই, ভি সমান কি বলেছে, ভি সমান হয়ে যাচ্ছে আইআর। ভিটা কি এটা আমাদের জানতে চেয়েছে, আইটা কি স্যার, আই হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার করে তো যাচ্ছে আমরা জানি, বহির্বর্তনী রোধটা স্যার দেওয়া আছে 15, এটা তো আমরা এক্ষুনি পড়ে এলাম। তাহলে ভ্যালুগুলো যখন বসিয়ে দিয়েছি, বসিয়ে দাও, ওহম আর অ্যাম্পিয়ার, ওহম অ্যাম্পিয়ার কত হয়, ভোল্ট হয়। তাহলে 0.1 ইন্টু 15 করলে যেটা দাঁড়ায় 1.5 ভোল্ট। তাহলে এখানে কি হবে, বিভব প্রভেদ কত হবে, বিভব প্রভেদ হবে, বিভব প্রভেদটা তাহলে কত হবে 1.5 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের অ্যান্সার। কি সকলে বুঝতে পেরেছে তো? এগুলো কিন্তু এখন চলতড়িতে যা যা আছে, আজকে কিন্তু অনেকগুলো অঙ্ক, অনেকগুলো ডেসক্রিপটিভ, অনেকগুলো কিন্তু বোঝার জিনিস আছে। তোমরা ভালো করে ভিডিওটা দেখো, দেখতে থাকো, কেমন লাগছে জানাও। এরপরে বলেছে বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। গৃহস্থালীর বৈদ্যুতিক লাইনে সমস্ত যন্ত্রপাতি কেন সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। এখানে দুটো পার্ট দিয়েছে। ফার্স্ট পার্টটা কি বলেছে, ফার্স্ট পার্ট বলেছে বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত। বৈদ্যুতিক মোটরে কি করি আমরা, বাইরে থেকে বৈদ্যুতিক মোটরে আমরা কি করি, আমরা বাইরে থেকে কি দেই, তড়িৎ শক্তি দেই, তাই না। তাহলে আমরা বাইরে থেকে তড়িৎ শক্তি দেই, সেখান থেকে কি হয়, সে নিজে ঘোরে, তাহলে নিজে যেটা ঘুরছে ওটা কি, ওটা হচ্ছে যান্ত্রিক শক্তি, তাই তো, ওটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে বলেছে যে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন। দেখো, আমি একটা রোধকে এইরকম ভাবে দিলাম,
এইরকম ভাবে এটা ধরো R1, এটা ধরো R2, গৃহস্থালী রোধী ধরো, এখানে ধরো আমার একটা ধরো এসি সোর্স দিলাম আছে। এবার খেয়াল করে দেখো, আমি যখন এইরকম ভাবে একটা বর্তনী বানাবো, বাই চান্স কোনোভাবেই R1টা চলে গেল, মানে নষ্ট হয়ে গেল, বাই চান্স এই R1টা যদি আমার কোনোভাবে এইভাবে উড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন তাহলে কি হবে? এখান দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা হচ্ছিল সেটা কি আর যেতে পারবে? যেতে পারবে না। তখন কিন্তু R2টাও কিন্তু মুখ কাঁচুমাচু করে বসে থাকবে যে আমি তো তড়িৎই পাচ্ছি না, আমি কাজ করব কি করে। এবার ভাবো, তুমি একই শ্রেণী সমবায় ফ্যান রেখেছো, লাইট রেখেছো, টিভি রেখেছো, তাহলে তোমাকে চালাতে গেলে সবগুলোকে একসাথে চালাতে হবে, ফ্যানও চালাতে হবে, লাইটও চালাতে হবে, আর টিভিও চালাতে হবে। সেটা সম্ভব? রাতের বেলা আমার লাইট লাগবে না, ঘুমোবো, আমি ফ্যান টিভি লাইট সব জ্বালিয়ে রাখবো, শীতকালে ফ্যান লাগবে না, সব চালিয়ে রাখবো। কিন্তু খেয়াল করে দেখো, যদি আমি সমান্তরাল সমবায় করি না, যদি আমি সমান্তরাল সমবায় করি, তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? ধরো এটা আমাদের R1, এটা R2, এটা R3। সমান্তরাল সমবায় যখন করছি তখন কিন্তু এই যে আইটা যেটা যাচ্ছে এটা কিন্তু ভাগ হয়ে যাবে, এটা দিয়ে ধরো I1 যাবে, এটা দিয়ে ধরো I2 যাবে, এটা দিয়ে ধরো I3 যাবে, এবং যেহেতু সবগুলো একসাথে কানেক্টেড, প্রত্যেকের এগেনস্টে কিন্তু এই ভি যে তড়িৎ বিভব প্রভেদটা সেইটা কিন্তু হবে। ক্লিয়ার? এবার আমাদের এই যে যন্ত্রাংশগুলো যেগুলো গৃহস্থালিতে ব্যবহার করি, সব দেখবে 220 থেকে 240 ভোল্টের মধ্যেই সেট করা। কেন? কারণ আমরা জানি সবগুলো সমান্তরালে লাগবে না। তো কোম্পানিগুলো কি তৈরি করবে? সে 15 ভোল্টে তৈরি করবে না 20 ভোল্টে তৈরি করবে, সে তো বুঝতে পারবে না। এখানে তো প্রত্যেকটা ভোল্টেজ আলাদা, কিন্তু আই একই। তো সমান্তরাল সমবায় তৈরি করলে কি হয়? প্রত্যেকটা যন্ত্রাংশকে একই বিভব প্রভেদে চালানো সম্ভব হয়। আর কি হয়, বাই চান্স আমি ধরে নিলাম আমার কোনো কারণে প্রবলেম হলো, এই R2টা চলে গেল, R2টা কাজ করলো না, তখন তাহলে কি হবে? R2 কাজ না করলেও কি হবে, এই R2 দিয়ে যাবে না, কিন্তু এইটা দিয়ে যাবে, এইটা দিয়ে যাবে। মানে আমি ধরো শীতকালে ফ্যান চালাবো না, ফ্যান বন্ধ করে রাখলাম, কিন্তু টিভি চলছে, লাইট চলছে, হতেই পারে। বা ধরো আমার মনে হচ্ছে রাত হয়ে গেছে, লাইট চালাবো না, ফ্যান আর টিভিটা একটু চালিয়ে দেখবো, তাহলে আমি বন্ধ করে দিলাম, বাকি দুটো গেল। এই গৃহস্থালীর বর্তনী এটা কেন যুক্ত থাকে সমান্তরাল ভাবে গৃহস্থালী যন্ত্রপাতিগুলো, গৃহস্থালী বৈদ্যুতিক বর্তনীতে? কারণ যাতে প্রত্যেকটি যন্ত্রাংশকে একই বিভব প্রভেদে চালানো সম্ভব হয়, এবং যাতে প্রত্যেককে পৃথক পৃথকভাবে নিয়ন্ত্রণ করা যায়। মানে বেসিক্যালি অফ অন করার কথা বলছি, চালানো বা বন্ধ করার কথা বলছি, এটাকে বলে দিতে পারো। কেমন? বেশ। এরপরে বলেছে ওহমের সূত্রটি লেখো। ওহমের সূত্র কি? ওহমের সূত্র যেটা হচ্ছে যে কোন একটা যদি পরিবাহী নেই আমরা, কোন একটা যদি আমরা পরিবাহী নেই, তাহলে কি হবে? ধরো এটা একটা পরিবাহী, এর দু প্রান্তে যে V1 V2 আছে, আর এর মধ্যে দিয়ে যদি I যায়, সেটা বলছে যে বিভব প্রভেদ ভিটা যদি V2 মাইনাস V1 হয়, ভিটা যদি V1 মাইনাস V2 হয়, তাহলে কি হবে? এই বিভব প্রভেদটা I এর সাথে সমানুপাতিক। এটি তো ওহমের ফর্মুলা, যে সমস্ত ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদ তার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক হয়, এটা আমরা জানি। তাহলে ওহমের সূত্র এইটা। তাহলে এইটা যখন বলছি, তাহলে ওহম দেখলো যে ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই, তাহলে আমাকে যখন ইকুয়েশন আনতে হবে, একটা জিনিস আনতে হবে, তাহলে আমি একটা কনস্ট্যান্ট আনলাম আর, এই আরটাকে আমরা রোধ বলছি। তো তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? আর সমান হচ্ছে ভি বাই আই। তাহলে ওহমের সূত্র থেকে যখন আমি এইটা বলবো যে রোধের সংজ্ঞা কিভাবে পাওয়া যায়, তাহলে বলতে পারি কোনো পরিবাহীর সমস্ত ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে ওর দুই প্রান্তের বিভব প্রভেদ, এই যে বিভব প্রভেদ এটা ভিটা, ওর দুই প্রান্তের বিভব প্রভেদ আর এই তার মধ্যে দিয়ে প্রবাহিত যে তোমার ঘেঁটে গেল, এই দুই প্রান্তের এই যে বিভব প্রভেদ আর তার মধ্যে দিয়ে প্রবাহিত যে তড়িৎ প্রবাহ মাত্রা, এই দুটোর অনুপাত মনে থাকবে তো। এই যে আর সমান ভি বাই আর, এটা বিভব প্রভেদ, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে আমাদের কি? রোধ। এটা হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা কিভাবে পাওয়া যায় সেইটা বলা গেল। ক্লিয়ার? আশা করি সকলে বুঝতে পেরেছো। নেক্সট কি আছে? নেক্সট আছে কি? নেক্সট এরপরে আমরা ঢুকলাম সেট 4। সেট 4 মানে হচ্ছে পেজ নম্বর 175। তাহলে এই সেট 4-এ আমাদের কি কি কোশ্চেন গুলো আছে এবার আমরা করব। আমরা খুবই শেষের কাছাকাছি চলে এসেছি। তোমরা যারা অলরেডি এতক্ষণ সরি তোমরা যারা
অলরেডি এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো বা এতক্ষণ ধরে দেখে আসছো বা সবগুলো ভিডিও দেখো, তারা জানো যে আমরা যখন ক্লাস করাই, শুধু আমি নয়, এনকেডি স্যার, আমরা বা জীবন বিজ্ঞানের কৌস্তব স্যার, ডিএম স্যার, সুকুমার স্যার, সকলেই যখন ক্লাস করাই, আমরা কিন্তু একটা নির্দিষ্ট মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্ব অব্দি যাওয়ার চেষ্টা করি যে হ্যাঁ এতগুলো একটা কোশ্চেন করালাম। কেন? তোমরা যখন একটা পড়াশুনো করতে বসছো একটা মন নিয়ে, যখন এই একবারে অনেকটা করে যাবে না, তখন কিন্তু কি হবে বলো তো, তোমাদের পড়াশোনাটা একটু ভালো হয় না। তো 15 মিনিটের জন্য বসলে, উঠে পড়লে, আবার 15 মিনিটের জন্য বসলে অতটা ঠিক হয় না, তাই না? তো আমরা যেহেতু মাত্র দুটো দুটো করে সেট করছি, আর মাত্র তিনটে তিনটে করে চ্যাপ্টার নিয়ে আমি যেহেতু করছি লং কোশ্চেনগুলো, তো তাই আমার ভিডিওগুলো একটু ছোট হচ্ছে বা একটু বড় হচ্ছে, তোমাদের বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম মনে হতে পারে। তো যাই হোক, এটা মনে হলেও কিছু করার নেই, কারণ আমাকে তো সেটটা পুরোটা কমপ্লিট করতে হবে, তাই না? তো আমরা খুব শেষের কাছে চলে এসেছি। দেখো আমরা আলো আর তাপ এগুলো থেকে সব কমপ্লিট করে ফেলেছি। চলতড়িতেরও সেট 3টা কমপ্লিট, পড়ে আছে শুধু কি সেট 4। তাহলে আর বেশি দেরি না করে ঝটপট শেষ করে দিই, চলো। এখানে কি বলেছে, একটি 220 ভোল্ট এবং 60 ওয়াট বাতির রোধ কত। আচ্ছা, এখানে কি বলে দিয়েছে দেখো তো, এখানে বলে দিয়েছে যে ভোল্টেজটা, এখানে ভোল্টেজটা বলে দিয়েছে। কি কি দিয়েছে লিখে নাও। ভোল্টেজ সমান বলে দিয়েছে যে 220 ভোল্ট, আর পিটা কত বলে দিয়েছে, পিটা বলে দিয়েছে আমাদের কত, 60 ওয়াট, পিটা 60 ওয়াট। রোধ জানতে চেয়েছে। তোমরা বাবা তো জানো যে পি সমান হয় আমাদের ভি স্কোয়ার বাই আর। তাহলে এই আরটাকে যদি আমি বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে কি দাঁড়াবে, ভি স্কোয়ার বাই পি পাবো। তাহলে এখান থেকে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, কি আছে, এটা হচ্ছে 220, আবার হচ্ছে 220, আবার হচ্ছে 220, আর পিটা কত বলেছে 60 ওয়াট। আর রোধ বের করছি, তাহলে এসআই তো আমার কি হয়, এর ইউনিট হয় ওহম। তাহলে কাটাকুটি করে দিলে আমাদের যেটা বের হচ্ছে সেটা হচ্ছে এইরকম। তাহলে 22 × 11 করলে কত হয়, 22 × 11 করলে হয় 242। একটা শূন্য ছিল, নিচে 3 ছিল, তাহলে এটা ভাগ করলে আমার কত চলে আসছে, 806। তাহলে ভাগ করলে চলে আসছে আমার 806.67 ওহম। ক্লিয়ার? এবার এইটা ছিল আমাদের আর। এবার বলেছে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে। দেখো এইটা তোমরা এই রোদ দিয়েও করতে পারো, কিন্তু রোদ দিয়ে করাটা এখানে বেকার হবে, কারণ এখানে যে পয়েন্টে চলে এসেছে এই জিনিসটা কিন্তু সমস্যা হয়ে যাবে। তোমরা কি জানো, পি সমান ভি বাই আই, সরি ভি ইন্টু আই। তাহলে আই সমান কি হবে, আই সমান হয়ে যাবে পি বাই ভি। পির ভ্যালু কত 60, ভির ভ্যালু কত না স্যার 220, এটা অ্যাম্পিয়ারে বের করছি। তাহলে আমরা যদি সবগুলো কাটাকাটি করি, চলে আসছে কত, 3/11। তাহলে 3/11 অ্যাম্পিয়ার এরকম তো লিখতেই পারো, কিন্তু কেউ যদি ডেসিমেলে করতে চাও তাহলে যেটা দাঁড়াবে, দেখো আমরা যদি এখানে একটা দশমিক নিয়ে নিই, তাহলে চলে আসবে কত 27, মানে প্রায় অবশ্যই এটা 0.272727 করে চলতে থাকবে। তাই আমরা এখানে প্রায় লিখে দিলাম 0.27 অ্যাম্পিয়ার। কেমন? আশা করি সকলে বুঝতে পেরেছো, খুব সোজা অঙ্ক ছিল এটা, এটা খুব একটা কঠিন ছিল না। হ্যাঁ, এরপরে কি বলেছে, এরপরে বলেছে একটা ডেসক্রিপটিভ জিনিস। এরপরে বলেছে ডিসি অপেক্ষা এসি ব্যবহার সুবিধাজনক কেন। কেন ডিসি তো স্যার ভালো, আমরা দিব্যি থাকবে, শক টক লাগে না। না, ডিসি যেটা তোমাদের ধারণা আছে যে শক লাগে না, হ্যাজার্ড কম, সেটা হচ্ছে কারণ ব্যাটারি ইউজ করো বলে। ব্যাটারি কত হয়, 3.7 ভোল্ট, 12 ভোল্ট, 60 ভোল্ট ম্যাক্সিমাম, তাই না? কিন্তু যখন তুমি ওই এসির মতো 220 ভোল্টের ডিসি ইউজ করবে, তখনই কিন্তু তোমার কিন্তু সমানভাবে ঝটকা লাগবে, শক লাগবে, তুমিও একইভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই ওইটা কোনো পয়েন্ট নয়। পয়েন্টগুলো অ্যাকচুয়ালি কি, ডিসি হচ্ছে যখন ডিসি কারেন্টটা, ওটা তো কোনোভাবে পরিবর্তন হয় না, একই দিকে কন্টিনিউ যেতে থাকে। ডিসি কারেন্টের ক্ষেত্রে কি হয়, তোমার বহু দূরে যদি পাঠাতে চাও, মানে একটা নির্দিষ্ট দূরত্ব, ধরো আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখন আমরা কাঁথিতে আছি, আমি কাঁথিতে ক্লাস করাচ্ছি, আমাদের ফাইনাল যে পাওয়ারগুলো আসছে সেটা সবটাই থেকে আসছে বলে তো, কেটিপিপি থেকে, মানে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে। তাহলে অত দূর থেকে, প্রায় তোমার 80-90 কিলোমিটার হবে, অত দূর থেকে আমাদের কিন্তু এখানে কাঁথিতে বা দীঘাতে এইসব জায়গায় কিন্তু তোমার কারেন্ট আসছে, ইলেকট্রিসিটি আমাদের প্রোভাইডেড হচ্ছে, এতটা দূরত্ব। এবার ডিসিকে যদি এতটা দূরত্বে পাঠাতে হতো না, তাহলে ডিসি যেত না। কেন, জুলের যে তাপীয় যে ফর্মুলাটা I²RT, ওর জন্য কিন্তু জুলে প্রচন্ড পরিমাণে তাপীয় ক্ষতি হয়, ওটাকে বলে হিট লস বা থার্মাল লস বলে। তো ওই জুলের তাপীয় যে ক্ষয়টা যেটা হয়, সেইটা কিন্তু প্রচন্ড পরিমাণে হয়। তাহলে ডিসি কি হয়, বহু দূর অবধি পাঠানো যায় না, যেখানে এসি হচ্ছে বহু দূরেও পাঠানো যায়।
ডিসিতে হচ্ছে জুলের তাপীয় সূত্রের প্রভাবে প্রচন্ড পরিমাণে তাপ হিসেবে শক্তি ক্ষয় হয়, এসিতে সেটা হয় না। আর হচ্ছে ডিসি থেকে এসি করাটা অতটা সোজা নয় যতটা এসি থেকে আমরা ডিসি করতে পারি। ক্লিয়ার? তাহলে এইগুলো ছিল সুবিধাজনক কারণে এগুলো হচ্ছে 3টে পয়েন্ট আমি বললাম। এছাড়াও আরো অনেক পয়েন্ট আছে, তোমরা আরেকটু বড় হলে পড়বে। এসির ক্ষেত্রে একটা আরএমএস ভোল্টেজ বলে একটা জিনিস হয়, আর ডিসির ক্ষেত্রে সেসব থাকে না, ইত্যাদি এরকম অনেকগুলো জিনিস এরকম আমরা পড়বো। আপাতত এই 3টে করলেই হবে, যে দূরত্বটা মাথায় রাখবে, আর জুলের তাপীয় প্রভাবের কারণে শক্তি ক্ষয় বা এনার্জি লস কোথায় বেশি হচ্ছে সেটা মাথায় রাখবে, ডিসিতে হয় এখানটায় বেশি। আর একটা কি বললাম, আরেকটা বললাম যে আমার, আচ্ছা হ্যাঁ, আরো দুটো আছে, আমি একটা জিনিস ছেড়ে গেছিলাম, যে বৈদ্যুতিক যে জিনিসগুলো আমরা যে যন্ত্রগুলো তৈরি করছি, এগুলো এসিতে চালানো বেশি সুবিধে, এগুলো বেশি মজবুত হয়। এসিতে চালানোর জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করি তাদের জিনিসটা বেশি মজবুত হয়, বেশি কি বলে ওটাকে, টিকে যায় বেশি দিন, লং লাস্টিং হয়, দীর্ঘজীবী হয়। আর ডিসি করতে গেলে যেটা হয়, ডিসিতে চালানোর জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয়, মেশিনগুলো, সেগুলো অতটা লং লাস্টিং হয় না। এটাও কিন্তু একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট তো বলেছিলাম যে এসি থেকে ডিসিতে করা সোজা, কিন্তু ডিসি থেকে এসিতে করা এতটা সোজা না। ওকে, এর পরের কোশ্চেন কি আছে? এর পরের কোশ্চেন বলেছে যে 60 ভোল্ট বিভব প্রভেদে লাগানো একটা হিটারে 4 অ্যাম্পিয়ার প্রবাহ চলছে। আচ্ছা, এখানে কি বলেছে, এখানে দুটো দেখো, দুটো বিভব প্রভেদ দিয়েছে। ভি ওয়ানটা আমি ধরে নিই, ভি ওয়ানটা হচ্ছে 60 ভোল্ট, আর অ্যাম্পিয়ারটা কত হচ্ছে, আই ওয়ানটা কত, আই ওয়ান হচ্ছে আমাদের 4 অ্যাম্পিয়ার। বিভব প্রভেদ বাড়িয়ে দিয়েছে কত, ভি টু বাড়িয়ে দিয়েছে হচ্ছে আমাদের কত, 120 ভোল্ট। বলছে যে আই টুটা কত হবে আমাকে বলে দাও। তো আমি কি করে করব, দেখো ভি সমান আমরা জানি আইআর, ভি সমান আমরা জানি আইআর, তাহলে আমি বলতে পারি আর সমান ভিআই। আচ্ছা, এখানে যেহেতু একই হিটারের তার, তাহলে এখানে কি আরটা চেঞ্জ হবে? আরটা কিন্তু এখানে চেঞ্জ হবে না, এখানে একটাই তো যন্ত্র, একই যন্ত্র, আর কি করে চেঞ্জ হয়? একই তারের মধ্যে দিয়ে, মানে একই তারের কুণ্ডলিটার মধ্যে দিয়েই তো তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আর যখন চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে বলতে পারি যে ভি বাই আই, এই যে বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাতটা, এটা হচ্ছে কি ধ্রুবক, কনস্ট্যান্ট। তার মানে আমি এটা লিখতে পারি, দেখো তো, যে ভি ওয়ান বাই আই ওয়ান সমান ভি টু বাই আই টু। আর এখান থেকে আমাদের কি জানতে চেয়েছে, আই টু জানতে চেয়েছে, আই টু জানতে চেয়েছে। আই টু সমান তাহলে কি হবে, আই টু সমান হয়ে যাবে আমাদের কি, ভি টু ইন্টু আই ওয়ান বাই ভি ওয়ান। ভ্যালুগুলো বসিয়ে দাও, এখানে ছিল 120, এখানে ছিল 4, এখানে ছিল 60। ভোল্টেজ এটা একক বিহীন হয়ে যাবে, অ্যাম্পিয়ারের জন্য অ্যাম্পিয়ার। তাহলে এটা কত, 2 এ যদি হয় তাহলে আমার কত আসছে, আই টুটা হয়ে যাচ্ছে তোমার, আই টুটা হয়ে যাচ্ছে কত, 8 অ্যাম্পিয়ার। তাহলে কি দাঁড়ালো, ওই হিটারটিতে যদি 220 ভোল্ট করিয়ে দিই তাহলে প্রবাহ মাত্রা কত হবে, 8 অ্যাম্পিয়ার হবে। আবার বলেছে যে চাপ বৃদ্ধি করলে রোধ কমে যায়, এমন একটা, এই কালারটা বোঝা যাচ্ছে না, বলেছে চাপ বৃদ্ধি করলে রোধ কমে যায়। চাপ বাড়ালে রোধ কমে কার, চাপ বাড়াচ্ছি, চাপ বাড়ালে রোধ কমে যায় হচ্ছে কার্বন গুঁড়ো, তাই তো? চাপ বাড়ালে রোধ কমে যায় হচ্ছে কার্বন গুঁড়ো, কার্বন গুঁড়োর হচ্ছে চাপ বাড়ালে রোধ কমে যায়। আচ্ছা, এইখানটা আমি দুটো কোশ্চেন করছি, তোমরা কমেন্ট করবে প্রত্যেকে, আমি কিন্তু একদম শেষে গিয়ে উত্তরটা দেব। কি, তোমরা বলো তো, যে চৌম্বক ক্ষেত্র যদি বাড়াই, মানে চৌম্বক ক্ষেত্র বাড়ালে রোধ বেড়ে যায়, আর হচ্ছে আমার যদি এখানটা আরেকটা কি ছিল, আলো পড়লে রোধ কমে যায়। মানে চৌম্বক ক্ষেত্র এবং আলোর উপর কোন কোন জিনিস, মানে এটার উপরে কোন কোন ধাতুর রোধ ডিপেন্ড করে, কোন কোন ধাতুর উপরে রোধ ডিপেন্ড করে, চৌম্বক ক্ষেত্রের উপরে কোন কোন পদার্থ বা কোন ধাতুর রোধ ওটা বাড়ে কমে, আর আলোর উপর নির্ভর করে ওটা কোন ধাতুর রোধ বাড়ে কমে, এটা তোমরা বলো। এটা আমি পরে বলবো, আমি একদম শেষে গিয়ে এটা কিন্তু বলবো, হ্যাঁ? তখন তোমরা কমেন্ট যা করেছিলে সেটা গিয়ে কিন্তু মিলিয়ে নেবে, আমরা কিন্তু বুঝতে পারি কমেন্ট তোমরা উত্তর শুনে বলছো নাকি এক্ষুনি করছো। তো ওটা কমেন্ট করে রাখো প্রত্যেকে, আমি দেখবো এটা ফাইনালি পরে গেলে কজনের ঠিক হচ্ছে তোমরা নিজেরা বুঝতে পারবে। যদি জানো খুব ভালো কথা, কনগ্রাচুলেশনস। যদি না জানো, ভাগ্যে দুঃখ আছে, আমি মারবো কিন্তু দেখা হলে, বলে দিলাম, হ্যাঁ? এগুলো শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পড়তে হবে তো, তাই না? এগুলো যাদের মনে থাকবে না তারা কিন্তু অতি অবশ্যই বইটা খুলে একবার দেখে নেবে কি জিনিসটা ভুলে গেছি কিনা, কেমন? ওকে, এরপরে চলো কি আছে। এরপরে বলেছে যে 100 ওহম রোধের একটি
তার কুণ্ডলীর মধ্যে দিয়ে 30 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠিয়ে দিয়েছে। তাপ কত? আচ্ছা, এখানে কি দিয়েছে? এখানে দিয়ে দিয়েছে আর। আর কত বলে দিয়েছে? আর বলে দিয়েছে 100 ওহম। সময় কি দিয়েছে? সময় দিয়েছে 30 মিনিট। কিন্তু আমরা এসআই থেকে মিনিট দিয়ে করি, আমরা কি করি? 30-এর সাথে 60 গুণ করে আমরা সেকেন্ডে বের করি। তাহলে আমাদের যেটা দাঁড়িয়ে গেল এটা কত? 1800 সেকেন্ড। আর বলেছে কি আইটা বলে দিয়েছে এখানে আমাদের কত? 2 অ্যাম্পিয়ার। এবার বলেছে উৎপন্ন তাপের পরিমাণ। তাহলে উৎপন্ন তাপ জুলের ফর্মুলাটা থেকে কি জানি? H সমান 1/j I স্কোয়ার আর টি। তাহলে এই যে 1/j এটার ভ্যালু এসআই, আমরা কিন্তু এখানে দেখো সবগুলো এসআইতে নিয়েছি, এগুলো সবগুলো কিন্তু একটা নির্দিষ্ট নেবে, আমরা এখানে এসআইতে নিয়েছি, তাই এসআইতে যখন নিচ্ছি 1/j এর ভ্যালুটাও কিন্তু 1 হয়, মানে j এর ভ্যালুটা 1 হয়। তাহলে লিখলাম আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার কত হয়? 4। আর এর ভ্যালু কত আছে? 100, তাহলে আমি লিখলাম 100, আর টাইম দেওয়া আছে কত? 1800। তাহলে যখন আমি সবগুলোকে এসআইতে করছি আমার তাপের এককটা কি হবে? জুল হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি জুল করি তাহলে কি হবে? 18 4 72, আরো 4টা শূন্য, তাহলে এইটা আমাদের চলে আসছে ফাইনালি অ্যান্সার। এবার এটাকে আমি 7.2 ইন্টু 10⁵ জুল লিখতে পারি। 1000 দিয়ে ভাগ করে এখান থেকে তুমি এটা লিখতে পারো 720 কিলো জুল লিখতে পারো, যেভাবে খুশি বলতে পারো, দুটোই ঠিক। কেমন? এরপরে বলেছে সিএফএল এবং এলইডির মধ্যে কোনটি বেশি তড়িৎ সাশ্রয়কারী? কোনটি বেশি তড়িৎ সাশ্রয়কারী? অবশ্যই এলইডি, কারণ এলইডিতে কি খুব কম, মানে আমরা 9 ওয়াট 12 ওয়াটের একটা বাল্ব জ্বালিয়ে দিলেই পুরো ঘর যেন আলো হয়ে যায়, আর সেখানে সিএফএল এর ক্ষেত্রে 30 ওয়াট 25 ওয়াট এগুলো লাগতো, আর একদম যেগুলো ফিলামেন্ট সেগুলোতে 60 ওয়াট 100 ওয়াট লাগতো, মানে কতটা কারেন্ট নষ্ট করে ভেবেছো? তাই তড়িৎ সাশ্রয়কারী বলেছে। এত ওয়াট মানে কি? এলইডি ধরো 9 ওয়াট, 9 ওয়াট মানে কি? ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে সে মাত্র 9 জুল তড়িৎ শক্তি খরচ করবে। আর যে 100 ওয়াট বা 60 ওয়াট, সে 1 সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তি খরচ করবে। তার মানে কে বেশি সাশ্রয় করছে? এলইডি না? এলইডি। তাহলে সিএফএল এবং এলইডির মধ্যে এইটা যদি হয় তোমাদের সিএফএল আর এলইডির মধ্যে, তাহলে কি হচ্ছে? সিএফএল আর এলইডির মধ্যে কিন্তু এলইডিটাই তড়িৎ সাশ্রয়কারী হচ্ছে। কেমন? নেক্সট কি আছে? নেক্সট আছে বলেছে যে নিম্নোক্ত ক্ষেত্রগুলিতে বার্লো চক্রের ঘূর্ণনের কিরূপ পরিবর্তন লক্ষ্য করা যাবে? কখন? যখন তড়িৎ প্রবাহের মুখ উল্টে দিচ্ছি আর চৌম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহের অভিমুখ একই সাথে বিপরীত করে। আচ্ছা দেখ, বার্লো চক্র কি নিয়ে চলে? ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম বারবার বলেছি, তোমার 3টে আঙ্গুল লাগবে, এক হচ্ছে তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ। দেখো তর্জনীর সাথে বৃদ্ধাঙ্গুষ্ঠ এখানে সমকোণে আছে, তর্জনীর সাথে মধ্যমা সমকোণে আছে, আর বৃদ্ধাঙ্গুষ্ঠের সাথে মধ্যমা সমকোণে আছে। ফ্লেমিং এর বামহস্ত কি ছিল? বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ একে অপরের যদি সমকোণে প্রসারিত করা যায়, তাহলে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে আমার এটা বুড়ো আঙুলটা বা বৃদ্ধাঙ্গুষ্ঠটা কি করবে? তড়িৎ প্রবাহ তো মধ্যমাটা কি ছিল? তড়িৎ পরিবাহীর ওপর প্রযুক্ত বলের অভিমুখ নির্দেশ করবে। ক্লিয়ার হলো? তাহলে এটা যদি আমার চৌম্বক ক্ষেত্র হয়, এটা যদি আমার মধ্যমাটা যদি তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠটা কি করবে? পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহীর উপর প্রযুক্ত বলের অভিমুখ নির্দেশ করে। তাহলে বার্লো চক্র সেইভাবেই কাজ করছে। এখন বলেছে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হলো। আচ্ছা, আমার এইরকম ছিল, তাহলে কি হচ্ছে? তড়িৎ প্রবাহ এই দিকে আছে, আমার গতিটা উল্টো এই দিকে, উপরের দিকে। এবার আমি যদি তড়িৎ প্রবাহটাকে উল্টে দেই, মানে পেছন দিকে হয়ে যায় সামনে থেকে, তাহলে কি হয়ে যাবে? দেখো এই যে গতিটা, এই গতিটা কিন্তু অটোমেটিক্যালি পেছন দিকে হয়ে গেল। তাহলে কি হয়ে যাবে? তড়িৎ প্রবাহের অভিমুখ যখন উল্টে দেওয়া হবে, তখন কিন্তু ঘূর্ণনটা কি হয়ে যাবে? উল্টো দিকে হয়ে যাবে। কেমন? এটা উল্টো হয়ে যাবে। এবার বলেছে চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র দুটো, এবার দুটো যখন করছে তখন কি হবে? দেখো, এটা আমার নর্মাল ছিল, তড়িৎ প্রবাহটা আমি উল্টে দিলাম, চৌম্বক ক্ষেত্রটা যেটা সেটা ছিল সেটাকেও উল্টাতে হবে, তাহলে স্যার সেটাকেও উল্টে দিলাম। তাহলে আমার এটা চৌম্বক ক্ষেত্রটা এদিকে ছিল, হয়ে গেল এদিকে, আর হচ্ছে তড়িৎ ক্ষেত্রটা এদিকে ছিল, হয়ে গেল এদিকে। তখন কিন্তু দেখো পরিবাহী যেটা ছিল, পরিবাহীর যে তোমার কি বলে এটা, গতিটা যেটা বা এর উপর প্রযুক্ত বলের অভিমুখ যেটা, কিন্তু সেই আবার ওপরে হয়ে গেল। তাহলে যখন দুটো উল্টে যাব তখন কি হবে? তখন হয়ে যাবে একই থাকবে। কেমন? তখন একই থাকবে। ক্লিয়ার?
নেক্সট কোশ্চেন কি বলেছে, ফ্যারাডের সূত্রদ্বয় কিসের ব্যাখ্যা দেয়? ফ্যারাডের সূত্র দুটো কি ছিল মনে আছে? কোনো বর্ধকুণ্ডলীতে যখন চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনটা হয় যেটা, তখন কি হয়, আমাদের একটা তড়িদাবেশ আবিষ্ট হয়, এবং কতক্ষণ অবধি হয়? যতক্ষণ অবধি এই চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের হারটা থাকে, স্থায়িত্বটা যতক্ষণ, ততক্ষণই আমাদের কিন্তু ইএমএফটা থাকে। তার মানে এর যে প্রথম সূত্রটা আর দ্বিতীয় সূত্রটা ছিল, প্রথম সূত্র থেকে কি বলছি, যে প্রথম সূত্র থেকে আমরা কি হচ্ছে, ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বলের, আমি কি পাচ্ছি, আবিষ্ট তড়িৎচালক বলের কারণ জানতে পাচ্ছি। কি জানতে পাচ্ছি? কারণ জানতে পাচ্ছি। কেমন? আর দ্বিতীয় সূত্রটা কি বলছে? দ্বিতীয় সূত্রটা বলছে যে আবিষ্ট যে তড়িৎচালক বলটা থাকে তার মানটা হচ্ছে তোমার কিসের সাথে সমান হয়? তোমার ওই যে চৌম্বক ক্ষেত্র পরিবর্তনের হারের সাথে সমান হয়। তার মানে এখান থেকে আমরা মান, একটা পরিমাণ, পরিমাপ তো একটা থাকে, এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি যেটা পাবো ইএমএফ এর, এখান থেকে আমি যেটা পাবো ইএমএফ এর মানটা পাবো। বোঝা গেছে? এখান থেকে তাহলে প্রথমটা থেকে কারণ পাবো, দ্বিতীয়টা থেকে আমরা মান পাবো। এটা হচ্ছে প্রথম, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে দ্বিতীয়। ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে মান পাচ্ছি, প্রথম সূত্র থেকে আমরা ইএমএফ এর কারণ পাচ্ছি। তো এই ছিল আমাদের আজকের প্রেজেন্টেশন। আমরা আজকে সেট 3 আর সেট 4 থেকে এবিটি এর তাপ, আলো আর চলতড়িৎ এই তিনটে চ্যাপ্টার থেকে যা যা লং কোশ্চেন ছিল বিভাগ গ আর বিভাগ খ, মানে 2 নম্বর আর 3 নম্বরের প্রশ্ন সবগুলো করে ফেললাম। তো যত তোমরা আশা করি সবটাই বুঝতে পেরেছো। আমি একটু ধৈর্য ধরে ধীরে ধীরে করানোর চেষ্টা করলাম। তোমরা আগের দিন বলছিলে যে অনেকেই বুঝতে পারছো না কি ব্যাপার, তো আমি আরেকটু ধীরে ধীরে করানোর চেষ্টা করলাম। আশা করি সকলে ঠিকঠাক আছে। তো তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের ক্লাসটা। আর আমি লাস্টে যেটা তোমাদেরকে বলেছিলাম একটা, সেটা কি মনে আছে? কোশ্চেন দুটো কি, আলোর ওপরে করলে আলোর সাথে মানে কি হবে, আর হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের সাথে কি হবে, মানে চৌম্বক ক্ষেত্র পরিবর্তন করলে কার রোধ বাড়ে কমে, আর আলোর যদি তীব্রতা বাড়ে কমে তাহলে কার রোধ বাড়ে কমে। আলোর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেলেনিয়াম ধাতু। আলোর যদি তীব্রতা বাড়ে তাহলে সেলেনিয়াম ধাতুর রোধটা কি হয়, কমে যায়। আর বিসমাথের ক্ষেত্রে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, যদি চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বাড়াই তাহলে কিন্তু বিসমাথ ধাতুর রোধ বেড়ে যায়। তাহলে এবার চটপট গিয়ে দেখে নাও তোমরা কে কি কমেন্ট করেছিলে, দিলে বুঝতে পেরে যাবে কারটা ঠিক হয়েছে বা কারটা ভুল হয়েছে, ওটা তোমরা দেখে নাও। আর যারা ঠিক করলে তাদের জন্য অবশ্যই একদম কনগ্রাচুলেশনস অ্যান্ড থামস আপ। আর যারা পারলে না তাদের জন্য কষ্ট পাওয়ার কিছু নেই, এখন অনেক দিন সময় আছে, মন দিয়ে এখন আবার পড়ে নাও, চ্যাপ্টারগুলো রিভাইজ করে নাও। কেমন? তো যারা এতক্ষণ অবধি দেখলে তারা তারা সকলেই আশা করি ভালো লাগলো আজকের ক্লাসটা। থ্যাংক ইউ তোমাদেরকে। আর যারা নতুন পরে জয়েন করেছো বা ভিডিওটা হয়তো টেনে দেখে নিয়েছো, প্রথমটা দেখোনি, তাদের জন্য আবার বলে দিই, আমাদের এখানে বং মিষ্টি যে অ্যাপটা আছে ওই অ্যাপে আমরা সমস্ত রকম আপডেট দিই, তোমরা ওটা ডাউনলোড করে নেবে। কারো যদি টেলিগ্রাম থাকে তারা এই বং মিষ্টি স্কুল চ্যানেলটায় গিয়ে তোমরা দেখতে পারো, ওখানেও আমরা কখনো কখনো আপডেট দিই ম্যাক্সিমাম টাইমে। আর এই যে অ্যাপটা খুললে দেখবে নিচের দিকে কমেন্ট বলে একটা, নিচের দিকে কমিউনিটি বলে একটা জিনিস আছে, এইটায় যখন টাচ করবে তুমি পাবে ফ্রি ক্লাস 10 স্টুডেন্টস গ্রুপ, ওইটাই জয়েন করে দিও। এই জয়েন করে গেলে কিন্তু তোমরা এখানে আমাদের এখানে সব জিনিসগুলো পরপর সাজানো আছে দেখতে পাবে। কেমন? তাহলে এই ছিল আজকের ব্যাপার। তোমরা সকলে ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, আর আজকের মতো টাটা।